হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন পরে তোমরা আমার ভয়েস শুনতে পাচ্ছ র্যান্ডম ভিডিও চ্যানেলে। অ্যাকচুয়ালি হয়েছে কি, র্যান্ডম ভিডিও চ্যানেলে কপিরাইট স্ট্রাইক এসেছিল। তোমরা দেখতে পেয়েছো হয়তো যে ফ্রম নামের যে আমরা সিরিজটা শুরু করেছি তার সিজন 1 এর 9 নম্বর এবং 10 নম্বর এপিসোড কিন্তু আমরা আপলোড করেছিলাম, কিন্তু আনফরচুনেটলি সেই ভিডিওতেই স্ট্রাইক আসে। অ্যাজ এ রেজাল্ট সেই ভিডিওটাও গায়েব হয়ে যায় এবং আগামী 7 দিনের জন্য ভিডিও দেওয়া বন্ধ হয়ে যায়। তো যাই হোক, আমাদের চ্যানেলের পেনাল্টি টাইম পার হয়ে গিয়েছে, আর এই কারণে আমরা আবার এখন ভিডিও দিতে সমর্থ হচ্ছি। তো এই জন্য আমরা যেটা করব, যে ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে, আই মিন সিজন 1 এর 9 নম্বর এবং 10 নম্বর এপিসোডটা আমরা আবারও এখানে প্লে করে দিচ্ছি। তো যারা ওই এপিসোডটা দেখেছো তারা করবে কি, ডিসক্রিপশনে যাও এবং সেখান থেকে একটা ক্লিক করলে তুমি একবারে সিজন 2 এর 1 নম্বর এবং 2 নম্বর এপিসোড দেখা শুরু করবে। আর যারা আগের ভিডিওটাই দেখোনি, মানে সিজন 1 এর 9 নম্বর এবং 10 নম্বর ভিডিওটাই দেখোনি, তারা পুরো ভিডিওটা দেখতে পারো। তবে তার আগে ছোট্ট একটা ব্রেক রয়েছে। এই ব্রেকটা তুমি স্কিপ করবে হচ্ছে, যাবে ডিসক্রিপশনে, সেখানে ডুরেশন দেওয়া রয়েছে। সেই ডুরেশনে ক্লিক করলেই তুমি একবারে ব্রেকটা পার করে মূল ভিডিওতে চলে যাবে এবং এখানে আমরা যে ব্রেকই নেই না কেন, যে বিজ্ঞাপনই দেই না কেন, তোমাদের কখনো সেটা দেখার প্রয়োজন পড়বে না, কখনো সেটা দেখবে না, ইভেন কখনো তোমরা সেখানে যাবেও না। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো যাই হোক, ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো 9 নম্বর পর্বের শুরুতে আমরা দেখতে পাই ওয়েট সারাকে নিয়ে জঙ্গলের মধ্যে যাচ্ছে, আর সারা তখন ওয়েটকে বলে আমরা কোথায় যাচ্ছি। ওয়েট তখন বলে আমি এই ব্যাপারে কিছুই জানি না, কিন্তু আমরা যাওয়ার পথে কিছু না কিছু তো অবশ্যই পাবো, শুধু চোখ খোলা রেখো। তো এরপর তারা আরো সামনের দিকে যেতে থাকে, আর তারপর তারা সেই জায়গায় চলে আসে যেখানে ওয়েট সেই জাদুর পাথরগুলো প্রথম পেয়েছিল। তো এরপর ওয়েট সারাকে বলে আজকে রাত্রে আমরা এখানেই থাকবো, বাট সারা তখন বলে আমি ওয়াশরুমে যাবো। তো এই কথা বলে সে অন্যদিকে চলে যায়, কিন্তু ওয়াশরুমে যে ও যাবে ওর হাত তো বাঁধা। আর অন্যদিকে আমরা দেখি ড্যানি মিসেস চ্যানকে, আই মিন তার মাকে বলে ভেক্টরকে আর খুঁজে পাওয়া যায়নি। ভেক্টর মানে হচ্ছে ওই যে কাবুকাবু সেই লোকটা, এবং সে বলে ভেক্টরকে যদি জিম খুঁজে পায় তাহলে তো ভেক্টরকে মেরে ফেলবে। জিম মানে হচ্ছে সিরিজের প্রথমে ফ্যামিলি নিয়ে ভ্যান নিয়ে যে এখানে সে আটকা পড়লো। আর জিম কেন মারবে বুঝতেই পারছে, ওই যে ওর ছেলেকে নিয়ে জঙ্গলে গিয়েছিল। তো যাই হোক, তারপরে মিসেস চ্যান বলে ওদের দুইটার একটারেও আমার পছন্দ হয় না। তো এরপর ড্যানি সেখান থেকে বাইরে বেরিয়ে আসে, আর বাইরে বেরিয়ে আসার সাথে সাথে ক্রিস্টির সাথে তার দেখা হয়। আর তারপর ক্রিস্টি করে কি ড্যানিকে সেই বইটা ফিরিয়ে দেয় এবং বলে তোমার বইটা আমার খুব ভালো লেগেছে। আর এই কথা শুনে ড্যানিরও অনেক ভালো লাগে। তো ড্যানি এখান থেকে চলে যায়। আর এই দিকে ডোনা করে কি কলোনি হাউসের সবাইকে পুলিশ স্টেশনে নিয়ে আসে, কারণ কলোনি হাউস তো নষ্ট হয়ে গিয়েছে, এখানে তার আজকে রাত্রে নিরাপদে থাকবে। তো তখন একটা লোক ডোনাকে বলে আমার তো জিমকে একটুও বিশ্বাস হয় না, মানে ওরা যে রেডিওর কাজ করছে সেই ব্যাপারে। ডোনা তখন বলে তোমাকে এত কিছু খেয়াল না করলেও চলবে। আর অন্যদিকে তরিতা বেসমেন্টে তো গর্তই করছিল। তো কিছুক্ষণ পর সে ওখান থেকে উপরে উঠে আসে, কিন্তু তার একরকম অদ্ভুত অনুভূতি হচ্ছিল, সিঁড়ি যেন শেষই হচ্ছে না। এবং ওই সিঁড়ির মাঝখানে হঠাৎ করে সে বাইরে অন্য একটা জায়গায় নিজেকে আবিষ্কার করে। তবে এরপর আবার সবকিছু সিঁড়ি হয়ে যায় এবং এরপর সে আবার উপরের দিকে আসতে থাকে, আর তখনই ফোন বাজতে থাকে, আর তখন সে মৃত বাচ্চার আওয়াজ শুনতে পায়। তো এই সবকিছুতে তরিতা অনেক ভয় পেয়ে যায়, আর তখন জিমকেও সে মৃত অবস্থায় দেখতে পায়। আর এসব দেখে ভয়ে সে চিৎকার করে ওঠে, আর তার চোখ খুলে আর আমরা জানতে পারি তরিতা খারাপ স্বপ্ন দেখছিল। তো যাই হোক, সে তার পরিবারের সাথে এখানে অনেক নিরাপদে ছিল, কিন্তু তারপরও সারা রাত ঘুমাতে পারে না। আর অন্যদিকে ডোনা দেখতে পায় একটা ছেলে করেছে। তো এটা দেখে সে অনেক কষ্ট পায়। যে মারা গিয়েছে তার নাম হচ্ছে এরিক। আবার জিম ওইদিকে কলোনি হাউসে কাজ করছিল রেডিওর, আর তখন তার কাছে ড্যানি আসে, আর তারপর তারা দুজনে টাওয়ারের জিনিসপত্রের ব্যাপারে কথা বলতে থাকে, মানে যেখানে রেডিও স্টেশনটা দেবে। আর তখনই সেখানে ডোনা চলে আসে, আর ডোনার মন এখানে অনেক খারাপ ছিল। তো এরপর ড্যানি করে কি ডোনার মন খারাপের কারণ জিজ্ঞাসা করে। তো এর উত্তরে ডোনা বলে কলোনি হাউসের এরিক আজ করেছে। আর অন্যদিকে অ্যালিস আর ফাতেমা এরিকের মৃত্যুর জন্য অনেক কষ্ট পেয়েছে, কিন্তু তারপরও ফাতেমা অ্যালিসকে বলে এত কিছুর মধ্যে একটা আশার কথা হচ্ছে হয়তো রেডিওর এই বুদ্ধিটা কাজে আসবে এবং এই রেডিওর মাধ্যমে হয়তো আমরা বাড়িতে ফিরে যেতে পারবো। বাট অ্যালিস বলে আমার এরকমটা মনে হয় না, কারণ আমার বাবা যখন আফগানিস্তান থেকে যুদ্ধ করে ফিরে এসেছিল তারপর আমরা ভেবেছিলাম যে আমাদের জীবন অনেক সুন্দর কাটবে, বাট তারপরে এখানে এসে আমরা ফেসে যাই। আর এখানে আসার পরে আমার কাছে মনে হয়েছে আমরা হয়তো অন্য কোনো জগতে ফেসে গিয়েছি বা চলে এসেছি, এবং হয়তো কোনোদিন আমরা আবার নিজেদের পৃথিবীতে ফেরত যেতে পারবো। কিন্তু কাহিনী হচ্ছে
এখানে যে আমরা এতদিন থাকলাম, যখন আমরা বাইরের পৃথিবীতে আবার যাব ওখানেও তো অনেক কিছু বদলে গিয়েছে, হয়তো সেখানে যাওয়ার পরে দেখবো যে হয়তো সেখানেও আমাদের ভালো লাগছে না। আর অন্যদিকে ওয়েট করছিল কি জঙ্গলে গাছের মধ্যে চিহ্ন আঁকছিল যাতে তারা এই জঙ্গলে হারিয়ে না যায়। তো সারা তখন ওয়েটকে বলে তুমি সামনে যাওয়ার রাস্তা বাছাই করো কিভাবে? ওয়েট তখন বলে আমি এই ব্যাপারে জানি না, আমি জাস্ট আন্দাজে যাচ্ছি, বাট তুমি তো আওয়াজ শুনতে পাও, আর ওই আওয়াজে তোমাকে তো মানুষ মারতেও বলা হয়, মানে টিটকারি করলো আর কি। কিন্তু আমার কি মনে হয় জানো, তোমার ওই আওয়াজ তোমাকে মিথ্যা কথা বলে, বা তুমিও হয়তো বানিয়ে বলো। বাট এই কথা শুনে সারা মন খারাপ করে। তো সারা তখন বলে ওই আওয়াজ মিথ্যা নয়, এবং ওই আওয়াজ আমাকে বলেছিল এখানে একদিন দুটো গাড়ি আসবে, এবং আমি যদি তাদের কথা না শুনি তাহলে এখানকার অনেক লোক মারা যাবে, আর আমি যদি অ্যাথেনকে না মারি, মানে ওই বাচ্চা ছেলেটাকে, তাহলে আমার ভাই মারা যাবে। আর ঠিক তেমনটাই হলো। তো এই কথা বলে সারা কান্না করতে থাকে, মানে ওর ভাই তো মারা গিয়েছে, যে গলায় ছুরি লেগে, মনে আছে তোমাদের। তো এরপর সারা ওয়েটকে বলে তুমি চাইলে আমাকে মারার জন্য ওই বক্সের ভিতর দিয়ে দিতে পারো, যাতে রাতে এসে মনস্টার আমাকে মারতে পারে। বাট ওয়েট বলে না, আমি এমনটা করবো না, কারণ আমি ফাদারকে কথা দিয়েছি। কিন্তু এখানে সারা তার নিজের করা খারাপ কাজের জন্য এখানে ক্ষমা চায় এবং সামনের দিকে যেতে থাকে। আর অন্যদিকে তরিতা, জুলিয়া আর অ্যাথিন ভেক্টরের পেইন্টিং দেখছিল, কিন্তু তারা কিছুই বুঝতে পারছে না। তো অ্যাথিন তখন বলে এগুলোর মধ্যে অবশ্যই কোনো ক্লু রয়েছে। বাট তখন জুলিয়ার তরিতা বলে জিমের যে রেডিও প্ল্যানটা করেছে এটাতে আমার বিশ্বাস নেই, মনে হয় না কোনো কাজে লাগবে। আর এরপর তরিতা অ্যাথিনকে বলে তোমার উচিত ভিক্টরকে বাদ দিয়ে অন্য কোনো জিনিসের দিকে মনোযোগ দেওয়া, চলো আমরা এখন একটা গেম খেলবো। আর এই দিকে আমরা দেখি জিম আর জেড রেডিও বানানোর জন্য পুরোপুরি কারেন্ট পাচ্ছে না, তো এই জন্য তারা অনেক কনফিউজড হয়ে যায়। আর তখন জেড ভেক্টর আর তার চিহ্নের ব্যাপারে বলে, তো ভেক্টরের নাম শুনে জিম আরো রেগে যায়। আর অন্যদিকে ডোনা তার বোনকে মনে করে অনেক কষ্ট পায়। আর তখনই সেখানে ড্যানি আসে, আর সে ডোনার সাথে কথা বলতে থাকে যাতে করে ওর মনকে একটু শান্ত করতে পারে। তো এরপর ডোনা বলে জিম আর জেড এর প্ল্যান কোনো কাজের নয়, এবং ড্যানি তোমার উচিত তোমার নিজের কাজে মনোযোগ দেওয়া। আর তখনই ডোনা একটা কুঠার খুঁজে পায় এবং রাগে সবকিছু ভাঙতে শুরু করে। তো ডোনার এমন ব্যবহার দেখে সবাই ভয় পেয়ে যায়, কিন্তু ডোনা তখন বলে আমরা যেহেতু সবাই বাড়িতেই চলে যাচ্ছি তাহলে এই ঘরের আর দরকার কি? আর এই বলে সে রাগে এখান থেকে বাইরে বেরিয়ে যায়। আর অন্যদিকে ওয়েড আর সারা সামনের দিকে যাচ্ছিল। তো সারা তখন ওয়েডের কাজের অনেক প্রশংসা করে এবং বলে তোমার স্ত্রীর কথা শুনে আমার অনেক খারাপ লেগেছে, তবে তোমাকে কেন যেন আমার বড় ভাইয়ের মতো লাগে। কিন্তু এরপর সারা বলে দেখো এখান থেকে যদি আমরা বের হওয়ার চেষ্টা করি আমাদের অনেক খারাপ ফল ভোগ করতে হবে, আমার তো এরকমই মনে হয়। কিন্তু ওয়েড সারার কথার গুরুত্ব দেয় না। আর তখন ওয়েড বোতলের আওয়াজ শুনতে পায়। তো এরপর তারা সেই দিকে যেতে থাকে। তো এখানে সে তারা অনেক বোতল দেখতে পায় যেগুলো গাছে ঝুলেছিল। তো তখনই সারা আবার একটা শব্দ শুনতে পায়, আর সে শব্দ শুনে ব্যথায় ছটফট করতে থাকে। তো সারার এমন অবস্থা দেখে ওয়েট করে কি তাকে সাহায্য করে। আর এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ডোনা বারে বসে নেশা করছিল, মাল খাচ্ছিল। তো বারের মালিক তখন ডোনাকে বলে এই প্রথমবার আমি তোমাকে এখানে দেখছি। বাট ডোনা তখন বলে তোমার মদ একটুও ভালো না, একেবারে বেসাদ মদ। আর তখনই সেখানে ড্যানি চলে আসে এবং সে বারটেন্ডারকে বলে ডোনা আসলে অনেক কষ্ট পেয়েছে, কারণ এরিক মারা গিয়েছে, এজন্য সে অনেক চিন্তিত। বাট ডোনা বলে দেখো এসবের জন্য আমি চিন্তিত নই, আমি জাস্ট মনে করছি এটাই যে এই রেডিওর বুদ্ধিটা কোনো কাজে আসবে না, এবং আমি আমার আশাটা নষ্ট হতে দেখতে চাই না। দেখো এই জায়গাকে আমি জাদুর পাথর পাওয়ার আগে দেখেছি, আর তখন এখানকার অবস্থা আরো খারাপ ছিল। ওই মুহূর্তে তোমরাও কেউ আসোনি, কিন্তু আস্তে আস্তে এই জায়গাটা বসবাসের যোগ্য হয়েছে। আমরা এই কষ্টের মধ্যেই ভালোবেসে ফেলেছি এই জায়গাটিকে। কিন্তু নতুন করে জিম এসে আমাদের আবার রেডিওর স্বপ্ন দেখাচ্ছে এবং এখান থেকে বের হওয়ার আশা দেখাচ্ছে। আমি জানি এই আশাটা ভেঙে যাবে, এরপর আমাদের কি হবে? তখন আমাদের মন আবার উতলা হয়ে যাবে, আমরা আবার পাগল পাগল হয়ে যাব। তো এই কথা বলে ডোনা হাসতে থাকে এবং বলে তুমি যা চাও তাই করতে পারো, সমস্যা নেই। তবে তারপরেও এত কষ্টের মধ্যেও আমরাও কিন্তু মোটামুটি ভালোই আনন্দেই ছিলাম এতদিন, কিন্তু এই নতুন আশাটা হয়তো আমাদের আশাহত করে আবারও কষ্টে নিয়ে যাবে। আমরা এই বিপদের মধ্যেই থাকতে শিখে গিয়েছিলাম, আমরা এই বিপদের মধ্যে আলাদা আলাদা খুশি খোঁজার চেষ্টা করেছিলাম। এখন তো আমরা এই মনস্টারদেরও ভয় পাই না, আর এ কারণে আমরা এখন একটু শান্তিতে আছি। তো এরপর ড্যানি ডোনাকে বলে আমাকে ক্ষমা করে দিও, আমি কোনো কিছু না ভেবেই তোমাকে ভুল বুঝেছি। ডোনা তখন বলে দেখো ড্যানি, আমার মনে হয় তোমার ওই রেডিও টাওয়ারে গিয়ে কাজ করা উচিত, তবে এতে যদি সফল না হও তার জন্য মানসিকভাবে তৈরি থেকো। মানুষ যদি বাড়িতে ফিরতে পারে সেটা ভালো কথা, কিন্তু খুব বেশি আশা করো না। তো এই কথা বলে ডোনা সেখান থেকে চলে যায়। আর এই দিকে কলোনি হাউসে অ্যালিস জিমের কাছে যায় এবং জেডের ব্যাপারে জিজ্ঞাসা করে। তো জিম তখন বলে জেড তো এখান থেকে চলে গিয়েছে। তো অ্যালিস তখন জিমকে সাহায্য করতে চায়, কারণ অ্যালিস ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট ছিল, আর এই কারণে তার সব ইলেকট্রিক সম্পর্কে মোটামুটি ভালো ধারণা আছে, যে রেডিও মিডিও সম্পর্কে। তো জিম তখন অ্যালিসকে বলে আমাদের বিদ্যুতের প্রয়োজন, তুমি জাস্ট এই বিদ্যুতের ব্যাপারটা বা কারেন্টের ব্যাপারটা একটু খেয়াল নিও। আর তখনই সন্ধ্যা হয়ে যায় এবং ড্যানি ওইদিকে ওয়েডের মতো ঘন্টা বাজিয়ে সবাইকে যার যার ঘরে ফিরে যেতে বলে। তো এরপর সবাই যার যার বাড়িতে ফিরে যেতে থাকে। আর তখন ড্যানি ক্রিস্টিকে দেখতে পায়। তো ক্রিস্টি তখন বলে এরিক আমার অনেক ভালো বন্ধু ছিল এবং সে যখন অসুস্থ ছিল আমি ওর চিকিৎসা করেছিলাম এবং সেই আমাকে এই শহরে সেটেল হতে সাহায্য করেছে, কিন্তু এখনো নিজেই চলে গিয়েছে। এবং ক্রিস্টির কথা শুনে মনে হচ্ছিল সে অনেক কষ্ট পেয়েছে। তো ড্যানি তখন ওকে সামলায়। আর তারপর ক্রিস্টি ড্যানিকে বলে তুমি অনেক কষ্ট করো, তোমার কি মনে হয় ওই রেডিও টাওয়ার আমাদের বাড়ি পৌঁছে দিতে পারবে? ড্যানি তখন বলে আমি জানি না, তবে বিশ্বাস তো করতে পারি। তো এরপর ক্রিস্টি বলে তোমার যদি আমার কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে বলো, আমি সবসময় তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত আছি। আর অন্যদিকে জেড করে কি মিসেস চ্যানকে বলে আমি কিন্তু অনেক একটা জিনিয়াস ছেলে, বুঝেছেন, আমি যেভাবেই হোক কারেন্টের ব্যবস্থা করবই। তো মিসেস চ্যান বলে এত বাড়তি কথা না বলে মনোযোগ দাও, তুমি হচ্ছে সেই ধরনের মেয়ে
মেয়েদের মতো যারা প্রাইভেট পড়তে গিয়ে পড়ুক বা না পড়ুক কিন্তু এক গাদা মেকআপ করে সেজে যায়, সেই টাইপ, মানে নিজের প্রশংসা নিজে বেশি করো। এবং তারপর লাইট অন অফ করে দেখায় ঘরের। তো জেড এটা দেখে অবাক হয়ে যায় এবং ক্লু পেয়ে যায়। ওর কাছে মনে পড়ে যে এই জায়গার কারেন্ট তো বাকি দুনিয়ার কারেন্টের থেকে আলাদা, মানে এখানকার কারেন্ট তো তারে চলে না নর্মালি সরাসরি, যে ইলেকট্রিক জিনিস আছে সেটা অটোমেটিক্যালি চলে। ধরো তোমার হাতে একটা বাল্ব রয়েছে, ওই বাল্ব জায়গা মতো লাগিয়ে দিলে অটোমেটিক্যালি জ্বলবে। তো এইটা দেখে ওর একটা আইডিয়া আসে। আর অন্যদিকে জিম তার বাড়িতে আসে আর জুলি তাকে রেডিওর ব্যাপারে জিজ্ঞাসা করলে জিম বলে রেডিওর কাজ খুব ভালো চলছে। তো এরপর তারা দুজনে মাটি বাইরে ফেলতে থাকে। তো এখন জুলি তার পরিবারের সাথেও বেশ খুশি রয়েছে। জিম তখন বলে জুলি তুমি যে আমাদের পরিবারে আবার ফেরত এসেছো আমার অনেক ভালো লাগছে। তো এরপর তারা আবার কাজে লেগে পড়ে। আর অন্যদিকে জঙ্গলে রাত হয়ে যায় আর সারার যখন জ্ঞান ফিরে তখন ওয়েট তাকে সামলায় এবং ওয়েট সারাকে বলে আমার তো মনে হয়নি তুমি এত দ্রুত জেগে উঠবে, আর আমি আমাদের নিরাপত্তার জন্য এই তাঁবুতে জাদুর পাথর লাগিয়ে দিয়েছি, আর ওখান থেকে আমি একটা বোতল পেয়েছি যেখানে 1964 সাল লেখা ছিল, কিন্তু এটার ব্যাপারে আমি কিছু বুঝতে পারছি না। তো সারা তখন বলে দেখুন আমাদের এখান থেকে ফিরে যেতে হবে, এবং এবারও আমি একটা আওয়াজ শুনতে পেয়েছিলাম, তবে এই আওয়াজটা আগের চেয়ে আলাদা এবং এই আওয়াজটা ছিল একটা মেয়ের কণ্ঠের, এবং সে আমাকে বলেছে মিস সারা তুমি লাভকে বলো তুমি মিথ্যা আর এখান থেকে ফেরত যেতে বলো। তো এই কথাটা ওয়েটের কাছে অনেক অদ্ভুত লাগে। আর তখনই তারা দুজন বাইরে আওয়াজ শুনতে পায়, দুজনেই ভয় পেয়ে যায় এবং হঠাৎ করে কেউ এসে তাদের তাঁবুতে নাড়িয়ে দেয় এবং তাদের তাঁবু টেনে হিস্ট্রি নিয়ে যেতে থাকে আর ওরা ভয়ে জোরে চিৎকার করতে থাকে। তবে কিছুক্ষণ পরই ওদের তাঁবুটা থেমে যায় এবং ওরা ভয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে এবং সারা তখন ভয়ে বলতে থাকে এখানে আমাদের আসাটাই ঠিক হয়নি। আর তখনই বাইরে থেকে অনেক ভয়ানক আওয়াজ আসতে থাকে এবং ওই টেন্টের বা তাঁবুর উপর অনেক বেশি আলোক রশ্মি পড়ে। আর এই দিকে জিমের পুরো পরিবার বাড়িতে গর্ত করছিল আর তখন তরিতা মাটির নিচে কিছু একটা দেখতে পায়। আর এই জিনিসটা কি হতে পারে, তো এরকম একটা সাসপেন্স নিয়ে এই 9 নম্বর পর্বটা শেষ হয়ে যায়। তো এবার চলো আমরা 10 নম্বর পর্বে যাই। তো 10 নম্বর পর্বের শুরুতে আমরা সকালের দৃশ্য দেখতে পাই। এথিন তখনও খেলছিল আর তখন জুলি তার ঘুম থেকে জেগে ওঠে আর এরপর দুই ভাই বোন খেলতে থাকে, কিন্তু তখনই তারা নিচ থেকে শব্দ শুনতে পায় এবং তারা দেখে যে সেখানে জেড এসেছে। আর জেড এসে জিমকে বলে আমি তোমার সমস্যার কিন্তু সমাধান করে ফেলেছি। আর এরপর সে একটা ল্যাম্প বাইরে করে আর বলে এখানে লাইট আছে, কিন্তু এটা কিভাবে জ্বলে বলো তো, এখানে কারেন্ট কই থেকে আসছে? তো এর মানে হচ্ছে এখানে যে জিনিসপত্রগুলো রয়েছে ইলেকট্রিক জিনিসপত্রগুলো সেগুলোর ভেতরে অটোমেটিক্যালি কারেন্ট রয়েছে যেটা অলৌকিক ভাবে আসে। তো আমরা যদি এইসব ল্যাম্প থেকে তার লাগিয়ে ডাইরেক্ট রেডিওতে লাগাই তাহলেই তো রেডিও কারেন্ট পেয়ে যাবে আর এইভাবে রেডিওর শক্তি পেয়ে যাবে। তো জিম যখন জেডের কথা বুঝতে পারে জিম তো অনেক খুশি আর তারপর জেড বলে হ্যাঁ বুঝতে হবে আমি একটা জিনিয়াস। আর অন্যদিকে আমরা দেখি সারা আর ওয়েট সকাল পর্যন্ত জেগেছিল এবং সারা সেই সময় অনেক চিন্তিত ছিল। আর এরপর সে ওয়েটকে অদ্ভুত একটা প্রশ্ন করে এবং বলে এখানকার জানোয়ারগুলো কি জানে তারা এখানে ফেসে গিয়েছে? আর তখনই সারা হাত থেকে একটা কেঁচো মাটিতে ছেড়ে দেয় এবং ওয়েটকে বলে এই জানোয়ারদের এই বিষয়ে কিছু যায় আসে না, কারণ মনস্টাররা তাদের কোনো আক্রমণ করে না এবং মনস্টারদের পক্ষ থেকে তাদের জন্য কোনো বিপদ নেই। এরপর তারা তাঁবুর বাইরে বেরিয়ে আসে এবং তারা দেখতে পায় তারা অন্য একটা জায়গায় চলে এসেছে এবং এই জায়গা দেখে তারা তো হয়রান হয়ে যায়, চারদিকে খালি মাকড়সার জালার জাল। আর অন্যদিকে ডিনার এরিয়াতে জিম আর জেড সবার সাথে বসেছিল। তো জেড বলে আমাদের সবার তোমাদের বাড়িতে যে বিদ্যুতের ডিভাইস গুলো রয়েছে সেগুলো থেকে শক্তি প্রয়োজন যাতে এই বিশাল রেডিওতে আমরা শক্তি প্রয়োগ করতে পারি বা কারেন্ট প্রোভাইড করতে পারি। আর আমাদের রেডিও মোটামুটি তৈরি হয়ে গিয়েছে আর এখন জাস্ট তোমাদের সবাইকে আমাদের সাহায্য করতে হবে, তাহলে আমরা এই মায়াজাল থেকে বেরোতে পারবো। আর তখনই সবাই ওদেরকে সাহায্য করার জন্য লেগে পড়ে, মানে যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়বে। এরপর জেড সেখান থেকে যেতে থাকে আর জুলি তখন জেডকে ডাক দেয় এবং জুলি জেডকে বলে তুমি খুব হ্যাডামালা পুরুষ, খুব অহংকারী, নিজেকে কি মনে করো? হ্যাঁ। আর জেড তখন বলে হ্যাঁ এটা সত্য, কিন্তু আমি জিনিয়াস। আর অন্যদিকে আমরা দেখতে পাই ডোনা ম্যাপ দেখছিল আর তখনই সেখানে ড্যানি আসে আর সে বলে জেডের রেডিওর কাজ তো প্রায় শেষ হয়ে গিয়েছে। ডোনা তখন বলে দেখো যদি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এখানে ফেসে যায় এবং এরপর আর বেরোতে না পারে তাহলে এখান থেকে রেডিও সিগন্যাল বাইরে যাবে কিভাবে? বাট ড্যানি বলে আমাদের পরিশ্রম সফল হতেও পারে, আমরা এখান থেকে বাইরে যেতেও পারি। ডোনা বলে হ্যাঁ আমাদের সবাইকে পরিশ্রমের সাথে কাজ করতে হবে, তা না হলে বুঝবে কিভাবে যে কোনটা কাজ করবে কোনটা কাজ করবে না। কিন্তু এখানে আমরা বুঝতে পারি ডোনা মোটামুটি হতাশ, মানে অলরেডি অনেক বেশি হতাশ। আর এরপর আমরা দেখি ড্যানি আর ক্রিস্টি গায়ে থেকে বের হয়ে রেডিও সিগন্যালের জন্য বিদ্যুতের তার কাটতে থাকে। আর তখন ড্যানি বলে আমি যখন এখানে এসেছিলাম তখন আমার দুনিয়াটা অনেক আলাদা ছিল। মানে ড্যানি এখানে ক্রিস্টিকে নিজের জীবনের কাহিনী বলতে থাকে এবং ড্যানি বলে আমি আগে চাইতাম পুরো পৃথিবী ঘুরবো আর এর জন্য পৃথিবীর যেসব দেশে ঘুরবো সব দেশের নাম লিখে রেখেছিলাম শুধুমাত্র বাংলাদেশ বাদে। তো ক্রিস্টি তখন বলে হ্যাঁ বাংলাদেশ বাদে বাকি সব দেশ যে ঘুরবে এটা একটা স্মার্ট আইডিয়া। তো ড্যানি তখন বলে তুমি কি আমার সাথে যাবে? ক্রিস্টি বলে না আমি তোমার সাথে যেতে পারবো না, কারণ আমি তোমাকে পছন্দ করি, আর তাছাড়া আমি এখান থেকে বাইরে যদি যাই আমি তো আগে থেকে এনগেজড ছিলাম, সেখানে গেলে আমাকে ওকেই বিয়ে করতে হবে। আর ও যেহেতু একটা মেয়ে ও হয়তো আমার জন্য এখনো অপেক্ষা করছে, কিন্তু এখানেও আমি থাকতে চাই কারণ এখানে আবার তোমাকে আমার ভালো লাগে। মানে চিন্তা করো এই ক্রিস্টি যে মেয়েটার উপর আমরা ক্রাশ খাইছি এই মেয়েটাও একটা লেসবিয়ান। তো যাই হোক অন্যদিকে আমরা দেখি তরিতা বাড়ির মালিকের কাছে যায় আর সে বলে তোমরা আমাদের রেডিও বানানোতে সাহায্য করছো না কেন, তোমাদের কাছে কি কিছু নেই? বাড়ির মালিক তখন বলে দেখো তোমাদের চেয়ে অনেক স্মার্ট লোকদের আমি এখানে দেখেছি, সবাই আমাদেরকে এখান থেকে বের করতে চেয়েছিল কিন্তু লাস্টে বিফল হয়ে কষ্ট পেয়ে লাস্টে আমার বাড়ি এসেই মাল খায়, তোমাদের অগ্রিম মাল খাওয়ার জন্য স্বাগতম। তো এই কথা বলে বাড়ির মালিক করে কি তার যে ওয়ার্কশপ সেটা দেখিয়ে চলে যায় আর তরিতা তার কাজের জিনিসপত্র নিয়ে নেয় এবং সেখান থেকে যায়। আর এদিকে
আমরা দেখি কলোনি হাউসে সবাই কারেন্ট আনার চেষ্টা করছে, আর তখন অ্যালিস আর ফাতেমা কথা বলতে বাইরে যায়। তো অ্যালিস ফাতেমাকে একটা জায়গায় নিয়ে যায়, আর অ্যালিস বলে এখানে আমি যখন প্রথম এসেছিলাম এবং আমি তোমাকে প্রথম দেখেছিলাম সেটা ছিল আমার জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত, আর এখান থেকে বের হওয়ার পর আমি তোমার সাথেই থাকতে চাই এবং তোমাকেই বিয়ে করতে চাই এবং তারপর হানিমুনে তোমাকে নিয়ে বাংলাদেশে যাব। তো এই কথা বলে অ্যালিস করে কি ফাতেমাকে একটা এই লতাপাতা দিয়ে বানানো রিং পরিয়ে দেয়, আর ফাতেমাও অ্যালিসকে বিয়ে করার জন্য হ্যাঁ বলে দেয় এবং একে অপরকে কিস করে। আর অন্যদিকে ওয়েড আর সারা সামনের দিকে যাচ্ছিল, তো সারা বলে আমাদের ফিরে যাওয়া উচিত। ওয়েড বলে এখন আর ফিরে যাওয়ার রাস্তা তো আমি যাই না, আর আমি এটাও যাই না এখন আমরা কোথায় আছি কোথায় যাচ্ছি। হতে পারে আমার ধারণাই সঠিক, আমরা সামনের দিকে হয়তো বাড়ির দিকে যাচ্ছি, কিন্তু সারা বলে আমি যে নতুন আওয়াজটা পেয়েছি সেটা হয়তো আমাদের আর সাহায্য করবে না। তুমি কি মিস সুইসের ব্যাপারে কিছু জানো? ওয়েড তখন বলে ওটা তো আমার মিলিটারির নাম ছিল, আর এই নামটা শুধুমাত্র আমার স্ত্রী এভি আর আমার ছেলে অ্যালিসি জানতো। হতে পারে তাহলে তোমার সাথে আমার মৃত স্ত্রী এভি যোগাযোগ করছে। আর তখনই ওয়েডও করে কি এভির আওয়াজ শুনতে পায় এবং সেই দিকে যেতে থাকে, আর একটু সামনে আসতেই সে এভিকে একটা জালে আটকা থাকতে দেখে। তো ওয়েড করে কি ওকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তখনই এভি একটা মনস্টারে রূপান্তরিত হয়ে ওয়েডকে ধরে ফেলে। আর তখন ওয়েড ভয় পেয়ে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু তখন সেখানে অনেক মাকড়সা চলে আসে এবং সেগুলো ওয়েডের গায়ে কামড়াতে থাকে। আর তখন সারা ওয়েডকে সাহায্য করে এবং দুজনে মিলে মাকড়সা তাড়িয়ে দেয়। আর তারপর সারা ওয়েডকে বলে যে তোমার কি হয়েছিল, তুমি এমন করছিলে কেন? কিন্তু ওয়েড এখানে এই কথা বলে না যে ওর স্ত্রীর ভীষণ এসেছিল। আর অন্যদিকে আমরা দেখি কলোনি হাউসে জিম টাওয়ার উঠতে থাকে, আর এই কাজে তাদেরকে অনেকেই সাহায্য করছিল। আর তখন অ্যাথিন ভেক্টরের কথা মনে করে। তো জিম তখন বলে ভেক্টর যেখানে আছে হয়তো ভালোই আছে, কিন্তু এখানে না আসায় ভালো হারামজাদার। কিন্তু এথিন বলে দেখো আমরা যেমন আমাদের কাজ করছি, ভেক্টরও হয়তো এখান থেকে আমাদের বিয়ে করার জন্য তার কাজ সে করছে, হয়তো সে তার কাজ শেষ করে আমাদেরকে এখান থেকে বাইরের দুনিয়াতে নিয়ে যাবে। আবার ওইদিকে আমরা দেখি ওয়েডের অবস্থা খুব খারাপ যাচ্ছে, কিন্তু তারপরও সে থেমে থাকে না। তো ওয়েড তখন সারাকে বলে আমি এভিকে দেখেছিলাম, তাকে অনেক অদ্ভুত লাগছিল। সারা তখন বলে তাহলে তুমিও কি আমার মতো আওয়াজ শুনতে শুরু করেছো? ওয়েড বলে হ্যাঁ, আর বিশ্বাস করো এই জায়গাটা অনেক ভয়ঙ্কর, আমি এখানে যখন এসেছি তখন থেকে খালি কষ্টই পাচ্ছি। তো এরপর ওয়েড ব্যথায় ছটফট করতে থাকে, আর ওই মুহূর্তে সারা ওয়েডকে সামলাতে থাকে। তো সারা তখন ওয়েডকে ভরসা দিয়ে লাইটের দিকে নিয়ে যায়, কিন্তু ওয়েড তখন বলে এই জায়গা থেকে কেউ কোনোদিন বেরোতে পারবে না, আমরা সারা জীবন মনে হয় এখানে আটকা থাকবো। মানে এখানে ওয়েড নিজে হতাশ হয়ে গিয়েছে। বাট সারা তখন বলে এমনটা প্লিজ বলো না, তুমি মনে করো তোমার ছেলেকে তুমি প্রমিস করে এসেছিলে যে ওর সাথে তুমি আবার দেখা করবে। তো অ্যালিসের কথা মনে করে ওয়েড একটু শান্ত হয় এবং তার আবার সামনের দিকে যেতে থাকে। আর তখনই সেখানকার আবহাওয়া বদলাতে থাকে। আর অন্যদিকে কলোনি হাউসে টাওয়ার অনেক উপরে উঠানো হয়েছে, আর তখন জেড সেখান থেকে বের হয় আর বলে আমাদের সাহায্য লাগবে, আর আমি সাহায্য চাইতে যাচ্ছি। মানে জেড হয়তো মিথ্যা বলে মানে কাজে ফাঁকি দিয়ে পালিয়ে গেল, আর এটা ভেবে জীবন অনেক খারাপ লাগে এবং জেডের উপর রেগে যায় যে শালা চোর। আর অন্যদিকে আমরা দেখি মিসেস চ্যান তার স্বামীর জন্য কষ্ট পাচ্ছে, আর সেখানে জেড আসে এবং আমরা জানি জেড তো এখন ওদের বাড়িতেই থাকে। তো জেড বলে সময় হয়ে গিয়েছে, আমরা হয়তো আমাদের বাড়িতে মানে আসল পৃথিবীতে ফিরে যাবো, আর এর জন্য তোমারও খুশি হওয়া উচিত। আর জানো আমি ফ্রান্সে বড় হয়েছি, আমার একটা দাদি ছিল, কিন্তু সে মারা যায় যখন আমার বয়স মাত্র 12 ছিল। আর এরপর আমি আমার একটা আঙ্কেলের কাছে বড় হই, কিন্তু আমি আর ফ্রান্সে ফেরত যেতে চাই না, কারণ সেখানে গেলে আমার দাদির কথা মনে পড়বে। কিন্তু আমার দাদি আমাকে বলেছিল তুই যেখানে থাকবি তুই কিন্তু সুখে থাকবি, তোর সাথে আমি সবসময় আছি। তিনি জাস্ট আমাকে কখনো কষ্ট দেখতে চাননি, কারণ তিনি আমাকে ভালোবাসতেন। তো আমি জানি উনি চলে যাওয়ার পরে আমার জীবন অনেক সমস্যা এসেছে, কিন্তু এটাই জীবন, এই সমস্যা নিয়ে বেঁচে থাকতে হবে। তো আমি মনে করি মিস্টার চ্যান যেখানেই থাকুক না কেন, আপনি যদি এভাবে কান্নাকাটি করেন সে খুশি হবে না, সে কষ্টই পাবে, বরং আপনি খুশি থাকলে সে খুশি হবে। তো এই কথা শুনে মিসেস চ্যান একটু খুশি হয়, আর তারপর তারা দুজনে মিলে মিস্টার চ্যানের জন্য প্রার্থনা করে। আর এখানে আমরা বুঝতে পারি জেড মালখোর হলেও মানুষ হিসেবে অতটা খারাপ না। আর অন্যদিকে জিম অ্যাথিনকে শেখাচ্ছে সিগন্যাল কিভাবে করে পেতে হয় এবং তারা রেডিওতে কথাও বলছিল। আর তখনই সেখানে ডোনা এসে বলে উপরের কাজ প্রায় শেষ। আর এরপর জেড আর মিসেস চ্যান সবার জন্য খাবার নিয়ে আসে। তো জিম তখন এটা দেখে অবাক হয়ে যায় যে জেড তো আসলে খাবার আনতে গিয়েছিল, পোলাটা এত খারাপও নয়, সুন নয়, কামসুন নয়। তো জিম বলে ঠিক আছে খাবারগুলো উপরে পাঠিয়ে দাও, অনেকেও সেখানে কাজ করছে। তো এরপর জিম জেডকে ধন্যবাদ জানায় এর জন্য যে আমি তোকে ভুল বুঝেছিলাম। আর এরপর জেড সবাইকে খাবার দেয়। আর অন্যদিকে ক্রিস্টি ড্যানির কাছে যায় আর বলে টাওয়ারের কাজ তো প্রায় শেষ হয়ে গিয়েছে, আর তুমি সেখানে গেলে না কেন? ড্যানি তখন অজুহাত দেয়। ক্রিস্টি তখন বলে যাই না এখন আমার কি করতে হবে, কিন্তু আমার শরীরের অর্ধেক অংশ এখন বাড়ি ফিরে যেতে চাচ্ছে, যেখানে আমার পুরো ফিয়ান্সি রয়েছে, তার সাথে আমি দেখা করতে চাই। এবং জানো সে তো একটা মেয়ে, আর যেহেতু ও মেয়ে নিশ্চিত আমার জন্য এখনো অপেক্ষা করছে, আমি ওর সাথে সারাটা জীবন কাটাতে চাই। কিন্তু আমি যদি ফিরে নাও যেতে পারি, এখানে অনেক ভালো একটা ছেলে রয়েছে, আমার অর্ধেক অংশ ওর সাথে থাকতে চাই। তো এই কথা শুনে ড্যানি বুঝতে পারে ক্রিস্টি ওর কথা বলছে এবং সে খুশি হয়ে যায়। আর এরপর তারা একে অপরের কাছে আসতে থাকে, বাট রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘটার কোনো সম্ভাবনা এখানে আমরা দেখতে পাই না। আর অন্যদিকে রেডিও টাওয়ার হয়ে যাওয়ার পরে সবাই অনেক খুশি ছিল। আর তারপরে জেড টাওয়ার সোজা করে, আর সেটা দেখে সবাই অনেক খুশি হয়। আর তারপরে জিম ভেতর থেকে কারেন্ট দিতে বলে। তো জিমের কথায় কারেন্ট অন করে দেয়, তখনই রেডিও অন হয়ে যায় এবং সবাই অনেক খুশি হয়। আর তারপর জিম পরিবারের কাছে আসে, আর জেড বলে এর পরের কাজ করো। তো তরিতা জিমকে তখন বলে আমি আমার গর্ত করার কাজ শেষ করতে যাচ্ছি, তোমরা এখানে এই কাজ করো, ঠিক আছে? তো এরপর একে অপরকে তারা কিস করে এবং আলাদা হয়ে যায়। আর তরিতা সেখান থেকে বাড়ি যেতে থাকে। আর তখন জেডকে একটা মেয়ে বলে অন্য পাশ থেকে দেখো অনেক বড় একটা তুফান আসছে। তো এই বিষয়টা জেডের কাছে অনেক বেশি অদ্ভুত মনে হয় যে হঠাৎ করে কিভাবে তুফান আসছে। বুঝতেই পারছো এখানের যে এন্টিটিটা রয়েছে তারা চাচ্ছে না ওরা সফল হোক। আর ওই
ওইদিকে ওয়েড আর সারা ওই তুফানে আটকে গিয়েছে এবং তারা লুকানোর জন্য জায়গা খুঁজে পাচ্ছে না। আর ওয়েড অনেক ক্লান্ত হয়ে গিয়েছে। আর তখনই তারা উপর থেকে ভয়ঙ্কর একটা আওয়াজ শুনতে পায়। আর ওই একই আওয়াজটা ওরা গতকাল রাতেও পেয়েছিল। তো ওই আওয়াজের কথায় সারা আর ওয়েট করে কি ওপরে উঠতে থাকে, বাট ততক্ষণে বৃষ্টি শুরু হয়। আর ওই সময় তারা দূর থেকে একটা লাইট হাউস দেখতে পায়। আর অন্যদিকে জিম আর অ্যাথিন রেডিওতে ফ্রিকোয়েন্সি চেক করে সাহায্য চাইছিল। আর ওই সময় আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি তারা চেক করছিল, কিন্তু আস্তে আস্তে সেখানকার পরিস্থিতি খারাপ হতে থাকে এবং ডোনার সবাইকে তখন বলে সবাই ভেতরে চলে আসো। তো এরপর ডোনার জিম রেডিওতে সাহায্য চাইতে থাকে এবং বৃষ্টিও শুরু হয়ে যায়, যে কারণে বাকি সবাই ভেতরে গেলেও বাইরে ডোনার জিম রেডিও ফ্রিকোয়েন্সি চেক করতেই থাকে এবং ফাইনালি একজন লোকের সাথে ওদের কন্ট্যাক্ট হয়ে যায়। জিম তো অনেক খুশি, কিন্তু ওই লোকটি ভয়ঙ্কর কণ্ঠ বলে, জিম আমি তোমাকে চিনি, তোমার স্ত্রী বাড়িতে যে গর্ত করছে ওটা ঠিক হচ্ছে না, তোমার স্ত্রী মারা পড়তে পারে। তো এই কথা শুনে জিমের তো মনে করো যে একেবারে অবস্থা খারাপ। আর সে দৌড়াতে থাকে এবং সে দৌড়ে তার বাড়িতে চলে আসে। আর অন্যদিকে ডোনা যখন বাড়ির ভেতরে আসে তখন জুলি ডোনাকে তার বাবার কথা জিজ্ঞাসা করে, কিন্তু তখনই সেখানকার সব বাল্ব ফাটতে শুরু করে। আর যেখানে তরিতা গর্ত করেছিল সেখানকার জিনিস নড়তে শুরু করে এবং এই জায়গা থেকে পড়ে নিচে একটা গর্তে চলে আসে। আর তারপর সে উপরে একটা খালি তার দেখতে পায়, মানে মাটির নিচে তারটাই পর্যন্ত এসেছে, নিচে আর নেই। বাট তখন ওর পেছন থেকে ভেক্টর আসে আর সে তরিতাকে বলে, তোমাকে সাহায্য করার জন্য ওই সাদা ছেলেটা আমাকে পাঠিয়েছে আর এখন তোমাকে আমার সাথে যেতে হবে, কারণ জিমের বাড়ি ওপর থেকে ভেঙে পড়ছে। তো এরপর ভেক্টর তরিতাকে বলে, এই পেন্টিং গুলোকে দেখে বুঝতে পারছো এগুলো কত বিপজ্জনক একটা জায়গা। তো এরপর তারা ওই গুহা দিয়ে বাইরের দিকে যেতে থাকে। আর এরপর দেখতে দেখতে বাড়ির সব জিনিসপত্র গর্তের মধ্যে পড়ে যায়। আবার ততক্ষণে জিমও বাড়ির উপরে চলে এসেছে এবং সে দেখতে পায় তরিতা তো গর্তের অনেক নিচে চলে গিয়েছে। সে তরিতাকে ডাকতে শুরু করে, কিন্তু কোনো উত্তর পায় না। আর অন্যদিকে সারা দেখে ওয়েডের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। তো ওয়েড তখন সারাকে বলে, তুমি এখান থেকে পালিয়ে নিজের জীবন বাঁচাও, আর তুমি যদি আমার সাথে এখানে থাকো তুমিও মারা যাবে। তো সারা তখন বলে, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না, তুমি সাহস হারিও না, আমরা বেরোলে একসাথেই দুজনে বের হব। আর তখনই তারা ওই সাদা ছেলেটিকে আবার দেখতে পায়, মানে পুরো জায়গাটার মধ্যে একমাত্র এই সাদা ছেলেটাই বিশ্বাসযোগ্য। তো ওয়েড তখন সারাকে বলে, তোমার ভাই ন্যাথন ঠিকই বলেছিল, এখান থেকে বের হওয়ার যতই চেষ্টা করবো আমরাও তত ফেসে যাব। তো এরপর সাদা ছেলেটি তখন সারাকে সেই টেলিপোর্ট গাছের দিকে ইশারা করে। তো এরপর সারা ওয়েডকে সেই টেলিপোর্ট গাছের কাছে নিয়ে যায় এবং গাছের মধ্যে ঢুকিয়ে দেয়। আর ওয়েড সেই ভয়ানক রাস্তা দিয়ে সামনের দিকে যেতে থাকে। আর তার অনেক ভয় লাগছিল। আর এরপর সে ফাইনালি সাহস হারিয়ে ফেলে এবং ভয়ে সে চিৎকার করতে থাকে, মানে যে সবাইকে সাহস দিত, যে সবাইকে বাঁচার উৎসাহ দিত, সে নিজে আজকে ভয় পেয়ে চিৎকার করছে। আর অন্যদিকে আমরা দেখতে পাই ডিনার এরিয়াতে গান বাজতে শুরু করে। তখনই টাউনে আমরা পুরো একটা বাস আসতে দেখি এবং ওই বাসটা সে ডিনার এরিয়ার সামনে থাকে, মানে এই শহরে আরো এক বাস মানুষ এসে আটকে গেল। আর এখানেই প্রথম সিজন শেষ হয়ে যায়। তো ফ্রম সিজন সম্পর্কে আমি কি বলবো, এক কথায় এমন একটা সিরিজ যেটা দেখা শুরু করলে আর থামতে মনে চায় না। খুবই সাসপেন্সে ভরা একটা সিরিজ। আমি জানি যেহেতু 8 দিন লেট হয়ে গিয়েছে, তোমরা সবাই হয়তো সিরিজটা দেখে ফেলেছো এবং তোমরা যদি সহযোগিতা করো সিজন 3ও আমরা কমপ্লিট করবো। তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা শুরু করি। তো প্রথম সিজনে আমরা কি দেখেছিলাম? প্রথম সিজনে আমরা দেখেছিলাম কিছু লোক এমন একটা জায়গায় এসে ফেসে গিয়েছে যেখান থেকে তাদের বের হওয়া কোনো দিনও সম্ভব ছিল না এবং রাতের বেলা সেখানে মনস্টার এসে তাদেরকে শিকার করতো। এবং এখানে যারা বসবাস করে তাদের তো এখন মোটামুটি অভ্যাস হয়ে গিয়েছে এখানে কিভাবে থাকতে হয়, তবে তারপরেও সবাই যার যার বাড়িতে যাওয়ার জন্য খুবই উদ্গ্রীব ছিল। তো যাই হোক, এখানকার যে মাতব্বর ছিল তার নাম ছিল হচ্ছে ওয়েড এবং তিনি এখান থেকে বের হওয়ার রাস্তা খোঁজার জন্য সারা নামের মেয়েকে নিয়ে জঙ্গলে গিয়েছিলেন। আমি গত সিজনের লাস্টের এপিসোডের কথা বলছি। এবং সেখানে তুফান আসার কারণে ওয়েট করে কি সারার বলার কথা মতো একটা গাছের ভেতরে চলে যায় আর ওই গাছটা টেলিপোর্ট হতে পারে। আর অন্যদিকে জিম আর গ্রামের লোকজন মিলে একটা টাওয়ার বানিয়েছিল যাতে তারা রেডিও সিগন্যালের মাধ্যমে বাইরের দুনিয়ার মানুষের সাথে যোগাযোগ করতে পারে এবং তারা আশা করেছিল যে হয়তো তারা এখান থেকে তাহলে বেরোতে পারবে। আর তখন আমরা দেখেছিলাম এখানে একটা ঝড়ের মধ্যেই বাস এসে থামে আর ওই জায়গা থেকে সিজন 2 প্রথম পর্বটা শুরু হয়। তো প্রথম পর্বটা শুরু হয় ওয়েডের স্বপ্ন থেকে। আর স্বপ্নের মাঝে মাতব্বর ওয়েড তার হাতে ঘন্টা নিয়ে সবাইকে সতর্ক করার কাজ করছিল, কিন্তু তখনই আকাশে কালো মেঘে ঢেকে যায় আর এক ভয়ানক প্রকৃতিতে বদলে যায়, যা দেখে ওয়েডের হাত কাঁপতে থাকে এবং তখনই ওয়েডের স্বপ্ন ভেঙে যায়। আর এরপর আমরা দেখতে পাই ওয়েড মূলত ওই গাছ থেকে টেলিপোর্ট হওয়ার পরে কুয়ার মতো একটা জায়গায় ফেসে গিয়েছে, যেটা একেবারে চাপা একটা কুয়া। তো ওখান থেকে ওয়েড বের হওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে সফল হতে পারে না। তো ওয়েড এখানে বুঝতেও পারছিল না সে কোথায় রয়েছে। আর তার সাথে যে সারা ছিল, যে ওর সাথে গাছে ঢুকেছিল, ও কোথায় গিয়েছে তাও দেখতে পাচ্ছে না, বুঝতে পারছে না। আর অন্যদিকে আমরা সেই বাসটিকে দেখি যেটাই শহরে চলে এসেছে। আর এই শহরে আসার পরে আজ পর্যন্ত কেউ কিন্তু ফিরে যেতে পারেনি এবং এই বাসে যারা এখনো আছে তারা জানেও না যে এই শহরে তারা কিন্তু অলরেডি ফেসে গিয়েছে। তো যাই হোক, বাসের ভেতরে তখন আমরা অ্যাডজেন নামের একটা ছেলেকে দেখতে পাই। আর এই শহরে আসার সাথে সাথে অ্যাডজেনের ভেতরে একটা অন্যরকম অনুভূতি হতে শুরু করে এবং সে বুঝতে পারে তাদের সাথে খারাপ কিছু হতে চলেছে। আর তখনই অ্যাডজেন দ্রুত বাসটিকে থামতে বলে, কিন্তু বাসের ড্রাইভার যার নাম হচ্ছে মিস অ্যাঞ্জেলা, সে তাকে চুপ করে বসে থাকতে বলে। আর এরপর আমরা দেখতে পাই আমার মতো একটা খ্যাপাটে লোক আসে যার নাম হচ্ছে র্যান্ডেল এবং ওই লোকটা তখন অ্যাডজেনকে বোঝানোর চেষ্টা করে এবং বলে তোমাকে শান্ত থাকতে হবে, কিন্তু অ্যাডজেন করে কি ভয় আর টেনশনে উল্টো র্যান্ডেলের উপর বমি করে দেয়, যার কারণে বাধ্য হয়ে বাসকে থামাতেই হয়। আর ওই সময় কলোনি হাউসের ভেতরে সবাই কিন্তু মন মরা হয়েছিল, কারণ ওই রেডিও টাওয়ারটি ছিল একমাত্র
ভরসা যার মাধ্যমে তারা এখান থেকে বের হতে পারবে। কিন্তু এই ঝড়াসের কারণে রেডিও টাওয়ারটি ভেঙে পুরো ধ্বংস হয়ে গিয়েছে। আর দেখে মনে হচ্ছে হয়তো ভাগ্যও চায় না ওরা এখান থেকে বাইরে যাক। তো যাই হোক, এরপর টাওয়ারের জিনিস ভেতরে রাখার সময় জেড সেই বাসটিকে দেখতে পায় আর সে দ্রুত বাসের খবর ডোনাকে দেয়। আর অন্যদিকে জিম দৌড়ে তার ঘরে যাচ্ছিল, কারণ আমরা জানি গত পর্বের লাস্টে কিন্তু আমরা দেখেছিলাম যে ওর যে ওয়াইফ যার নাম হচ্ছে তরিতা, সে গর্ত করছিল ঘরের মধ্যে। তো জিম যখন ওই যে রেডিও সিগন্যাল করে তখনই কিন্তু রেডিও সিগন্যালের অপর প্রান্ত থেকে বলেছিল যে তোমার স্ত্রী যে গর্ত করছে সেটা কিন্তু ঠিক করছে না, ভয়ঙ্কর একটা কিছু হতে পারে। তো সেই খবর পেয়ে জিম ভয়ে বাড়িতে চলে এসেছে তরিতার খোঁজ করতে, এবং এরপরও বাড়ি এসে দেখে যে এই অবস্থা, মানে ভেঙে চড়ে গিয়েছে, এবং বুঝতে পারে বা মনে হয় ওর কাছে যে হয়তো তরিতা নিচে আটকা পড়ে গিয়েছে। তো এই জন্য সে তরিতাকে বের করার কাজে লেগে পড়ে। কিন্তু এখানে বাস্তবতা ছিল অন্য কিছু, কারণ তরিতা তো ওই গর্তে ছিলই না। তরিতা ওই গর্ত দিয়ে অনেক নিচে চলে গিয়েছিল এবং ওখানে একটা টানেলের মধ্যে তার ভেক্টরের সাথে দেখা হয়ে গিয়েছে। আর এখানে ভেক্টর এসেছে কিভাবে? তোমাদের নিশ্চয়ই মনে আছে ভেক্টর কিন্তু একটা জাদুর গাছে ঢুকেছিল গত পর্বে এবং টেলিপোর্ট হয়ে সে এখানে এসেছে এবং ভাগ্যগুণে তরিতার সাথে ভেক্টরে দেখা হয়েছে। তো ভেক্টর তরিতাকে দেখে চুপচাপ ওর সাথে যেতে বলে, কারণ এই জায়গাটিতেই দিনের বেলা মনস্টাররা থাকে এবং মনস্টাররা যদি জেগে ওঠে তাহলে তরিতার ভেক্টর দুজনকেই খেয়ে ফেলবে। আর ওইদিকে আমরা দেখি এত বড় তুফানের কারণে কলোনি হাউসের সবাই মোটামুটি ভালোই আঘাত পেয়েছে। কিন্তু এখন ডোনার কাছে সবচেয়ে বড় টেনশনের ব্যাপারটি হচ্ছে বাসে করে নতুন যে লোকগুলো এসেছে তাদের নিয়ে। আবার এদিকে বৃষ্টিও বন্ধ হয়নি, তো এই কারণে বাসে থাকা সবাই ওই ডিনার হাউসের বাইরে এসে দাঁড়ায়। কয়েকজন তো আনন্দে বৃষ্টিতে ভিজতেও শুরু করে, কিন্তু তারা এখন এটা জানে না যে এই বৃষ্টি যখন শেষ হয়ে সূর্য অস্ত যাবে তখন তাদের জীবনে কত বড় একটা ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে, মানে তাদের জীবনে গ্রহণ লাগিয়ে দেবে। আর ওইদিকে অ্যাডজেনের অবস্থা এখনো খারাপ ছিল, তো এই জন্য সে বাস থেকে বাইরে আসে না। আর তখন আমরা দেখি ওই বাসে ম্যারিয়েল নামের একটা নার্স ছিল, আর সে অ্যাডজেনের চেক আপ করে আর তারপর সে অ্যাডজেনকে আরাম করতে বলে। তো যাই হোক, অ্যাডজেনের অবস্থা যখন একটু ভালো হয় তখন সে ওই র্যান্ডেল নামের লোকটার কাছে ক্ষমা চায়। এখানে ক্ষমা তো চায় আসলে ওই র্যান্ডেল খেপে এসেছে যে শালা তুই আমার উপর বমি করেছিলি, তো এই জন্য ক্ষমা চায়। আর তখনই সেখানে আমাদের নায়ক সাহেব মানে ওয়েডের ছেলে অ্যালিস চলে আসে। আর অ্যালিস এসে ওই মহিলা বাস ড্রাইভার অ্যাঞ্জেলাকে বোঝায় তারা যেন কিছুক্ষণ এখানে থাকে, কারণ তারা ভাবতেও পারছে না এই জায়গাটা কতখানি ভয়ানক। কিন্তু অ্যাঞ্জেলা অ্যালিসের কথা কেন বিশ্বাস করবে? তো সে বলে কিছুক্ষণের মধ্যে বাসটা যখন পরিষ্কার হবে, মানে বমি পরিষ্কার হবে, তারা এখান থেকে চলে যাবে। আর অন্যদিকে জুলি তার বাবার পিছু করে সে গর্তের কাছে চলে আসে আর সে দেখতে পায় তার মা এই গর্তে আটকা পড়ে গিয়েছে এবং সে কান্না করতে থাকে। বাট তখন জিম জুলিকে সামলিয়ে বলে এখন সাহস দেখানোর সময়, তুমি এখন সাহস হারাবে না। এবং এই কথাটা আমার সবচেয়ে ভালো লেগেছে এই পর্বের মধ্যে। তো যাই হোক, এরপর জিম জুলিকে বলে সাহায্যের জন্য বাইরে থেকে আরো লোক নিয়ে আসো। তো এরপর জুলি করে কি দৌড়িয়ে বাইরে আসে আর সে সবাইকে তার মায়ের ব্যাপারে বলে যে নিচে আটকা পড়েছে। আর এরপর ওই বাসে আসা টম, র্যান্ডেল আর আরো একটি ছেলে যার নাম হচ্ছে ব্রিক, তারা জিমকে সাহায্য করতে যায়। কিন্তু অ্যালিস জুলিকে সেখানে থামায়, কারণ বুঝতেই পারছো মেয়ে মানুষ ওখানে গিয়ে কান্নাকাটি করবে। আর এখানে আমরা দেখি অ্যালিসের হাতে আঘাত লেগেছিল, সে কারণে সে নিজে যেতে পারে না। আর এই কারণে সেও ভাবে যে জুলিকে পাঠানো ঠিক হবে না, হুদাই কান্নাকাটি করবে। তো এই জন্য অ্যালিস জুলিকে বুঝে এখানেই থাকতে বলে। আর ওইদিকে র্যান্ডেল আর ব্রিক নিজেদের পরিচয় দেয় জিমকে সেখানে গিয়ে, আর তারপর তারা একসাথে কাজ করতে থাকে, জিনিসপত্র সরাতে থাকে। তবে জিম সেখানে সবাইকে সাবধানতা অবলম্বন করতে বলে এবং সাবধানে জিনিস সরাতে বলে, কারণ একটু নড়লেই এই ঘরটা আরো ধসে যেতে পারে। আর এইদিকে তরিতার ভেক্টর গর্তের ভেতর দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর এই ঘরটা কিন্তু অনেক ভয়ানক ছিল এবং এখান থেকে বাইরে বের হওয়ার কোনো রাস্তাই তারা জানতো না। তবে তারপরেও তারা একটা অজানার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিল। আর অন্যদিকে ওয়েড এখনো সেই কুয়ার মধ্যে আটকে ছিল আর সে বারবার সারা সারা বলে ডাকতে থাকে। তবে সারা সেখানে ছিলই না। বাট তখন সেখানে ওয়েডের আওয়াজ শুনে বাইরে থেকে একটা লোক আওয়াজ করে এবং সে বলে আমি তোমাকে সাহায্য করব, তবে তার বদলে আমাকেও তোমার একটা সাহায্য করতে হবে। তবে ওয়েড কোনো কিছু না বুঝে সাহায্য করতে রাজি হয়ে যায়, কারণ যে কোনো উপায়ে তার এখান থেকে বেরোতে হবে। তো এরপর ওই লোকটি করে কি ওয়েডের কাছে একটা দড়ি ফেলে যাতে ওকে টেনে বাইরে না যায়। তবে ওয়েডকে যে লোকটা হেল্প করছে, মানে যে লোকটা দড়ি ফেলেছে, সে মানুষ নাকি শয়তান এটা আমরা একটু পরেই জানতে পারবো। আর অন্যদিকে টাওয়ার আর সিগন্যালের আসা শেষ হওয়ার পরে জেডের মন পড়েছিল ওই গাছের মধ্যে গত পর্বে ওই চিহ্নগুলো যে রেখেছিল ওই চিহ্নর মধ্যে। ও বারবার ওই চিহ্নই দেখে, আবার ওই চিহ্নগুলো ভেক্টরের কাছেও দেখেছে। তো এর মাথায় খালি এটাই খটকা লাগছিল। আর তখন ওর কাছে বাচ্চা ছেলে অ্যাথিন আসে। তো অ্যাথিনকে দেখে জেডের মনে পড়ে অ্যাথিন হচ্ছে ভেক্টরের বন্ধু, আর ভেক্টরের ব্যাপারে অবশ্যই অ্যাথিন জানে যে ভেক্টর কোথায় রয়েছে। তো এরপর জেড করে কি ভেক্টরের ব্যাপারে অ্যাথিনকে জিজ্ঞাসা করে, আর তখন অ্যাথিন করে কি জেডকে ভেক্টরের রুমে নিয়ে আসে। আর এখানে সে জেড ভেক্টরের রুম আগোছালো করে ফেলে, মানে সবকিছু খুঁজতে থাকে, যে কোনো ব্যাপার ওই চিহ্নের ব্যাপারে জানতে চায়, কোথাও কোনো ডায়েরিতে এটা লেখা রয়েছে কিনা। তবে অ্যাথিন তখন জেডকে এরকম করতে দেখে বলে তুমি এটা কি করছো। আর তখন জেড সব কথা খুলে বলে এবং ওই ছবি দেখায় যেখানে ভেক্টর ছোট ছিল এবং একটা লাঞ্চ বক্স নিয়ে একটা লোকের পেছনে দাঁড়িয়েছিল। তো জেড যে কোনো ভাবে ভেক্টরের সাথে দেখা করতে চায়, কারণ জেডের মাথায় যে প্রশ্নগুলো ঘুরছে তার উত্তর একমাত্র ভেক্টরের কাছেই রয়েছে। আর অন্যদিকে অ্যাডজেন বাস থেকে বাইরে বের হয়ে আবার অসুস্থ হয়ে পড়ে আর সে মাটিতে পড়ে যায়। আর জুলি আর ডেনি তখন অ্যাডজেনকে সাহায্য করে। তবে অ্যাডজেনের শরীর পুরোপুরি কিন্তু ঠিক হয়নি, কিন্তু তখনই আরো একটা বিপদ চলে আসে। মানে ডিনার হাউসের সামনে যে জিমের বাড়িটা ছিল সে বাড়ি পুরো ধসে পড়ে এবং যে চারজন ভেতরে ছিল তারা আটকা পড়ে যায়। আর তখন সবাই মিলে জিম আর বাকিদেরকে সাহায্য করতে যায়, কিন্তু উপরে ছিল অনেক জিনিস, এতগুলো
এতগুলো জিনিস সরানো তো সম্ভব না, পুরো বাড়ির মনে করো ধ্বংসস্তূপ। কিন্তু তার ভেতর থেকে র্যান্ডেল মানে ওই বদমাশটা সবার আগে বাইরে বেরিয়ে আসে। কিন্তু জিম আর টম এবং ব্রিক, মানে জিমকে তো আমরা চিনি, জুলির বাবা, কিন্তু ওই যে ওকে যে সাহায্য করতে গিয়েছে বাসে আসা নতুন টম আর ব্রিক, তারাও আটকা পড়ে গিয়েছে। তো এরপর সবাই মিলে বাকিদের বের করতে থাকে। আর এইদিকে ক্রিস্টি তখন মানে আমাদের ডাক্তার নেই আর র্যান্ডেলের চেক আপ করতে থাকে। এবং এরপর এমন একটা ঘটনা ঘটে ভাই, এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এবং চেক আপ করার সময় ক্রিস্টি ম্যারিয়েল নামে সেই নার্সটাকে দেখতে পায়। এবং এখানে আমরা জানতে পারি ভাই, আমরা তো জানি যে ক্রিস্টি একটা লেসবিয়ান এবং ওর একটা গার্লফ্রেন্ড ছিল যাকেও বিয়ে করবে, মানে বাগদত্তা হয়েছিল। এই ম্যারিয়েল হচ্ছে সেই মেয়ে যাকে ক্রিস্টি ভালোবাসে। বা এটা কোনো কথাই গিয়ে সিনেমা আমার এখন এক্সপ্লেন করতে হবে সিসি। তো যাই হোক, এই কারণেই মূলত ক্রিস্টি ড্যানিকে তার ভালোবাসা স্বীকার করেনি। ড্যানি মানে ওই যে ওই পুলিশ। তো যাই হোক, আমরা বুঝতে পারি যে ক্রিস্টির মনে এই ম্যারিয়েল ছিল বলেই সে ড্যানিকে গ্রহণ করেনি। তো অনেকদিন পরে তারা এক অপরকে যখন দেখে তারা তো অন্যরকম হয়ে যায়। কিন্তু তখন পেছনে দাঁড়িয়ে ছিল আবার ড্যানি। ড্যানি যখন এটা দেখো তো বুঝতে পারে তাইলে এইটাই হচ্ছে আমার গার্লফ্রেন্ডের লেসবিয়ান গার্লফ্রেন্ড। আর ও তো ক্রিস্টিকে ভালোবাসে, তোর এটা দেখে ভাল লাগে না। আর ড্যানির এই দৃশ্য দেখে আমারও ভাল লাগে না। ভাগ্য ভালো আমি 90 দশকে জন্ম নিয়েছিলাম, আমার মনে করো যে এই গে লেসবিয়ান আসছিল না, আমি বিয়ে করতে পারছি। কিন্তু আমাদের সন্তানদের যে কি হবে, ওদের জন্য কি কোনো মেয়ে থাকবে কি থাকবে না, সব লেসবিয়ান হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তো যাই হোক, সেটাও বড় কথা না। সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই জিমের বাড়ির ধ্বংসস্তূপ সরাচ্ছিল, কিন্তু একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে। তো এত কম সময়ে তো এই তিনজনকে এই ধ্বংসস্তূপ সরিয়ে বাঁচানো সম্ভব নয়। তো অনেক চিন্তা করার পরে জিম যে নিচে আটকা পড়ে রয়েছে ও সবাইকে বলে, আপনারা প্লিজ আর একটা জিনিসও সরাবেন না, কারণ সন্ধ্যা হয়ে আসছে। আমরা যত জিনিসের নিচে থাকবো মনস্টার থেকে আমরা তত বাঁচতে পারবো, মানে ওটার ভেতরে মনস্টার যেতে পারবে না। তো জিমের এমন কথা শুনে জুলি অনেক কষ্ট পায়, কারণ বাই চান্স ওর বাবাকে কিন্তু মনস্টার মেরে ফেলতে পারে, কারণ কোনো ধরনের প্রোটেকশন ছাড়া থাকবে। তবে তারপরেও না চাইতেও তার বাবার কথা তাকে মানতে হয়। তবে এখানে যে বাসের ড্রাইভার অ্যাঞ্জেলা, ও তো এখন এখানে থাকার জন্য প্রস্তুত নয়, কোনো কিছু বিশ্বাসই করছে না। জোরে জোরে চিৎকার করে বলে, তোমরা দ্রুত গিয়ে বাসে ওঠো, আমরা সামনের শহরে গিয়ে এখানে সাহায্য পাঠাবো। বাট ডোনা তখন ওদেরকে অনেক বোঝায় এখান থেকে যেও না, মরবে। কিন্তু যখন ওই বাস ড্রাইভার অ্যাঞ্জেলা কোনো কথা শোনে না, তখন ডোনা করে কি তার বন্দুক দিয়ে গাড়ির 4টা টায়ারই পাংচার করে দেয়। এবং বন্দুক যখন ফায়ার করে তখন তো ওই যে বাসে যারা এসেছিল বেশিরভাগ লোকই জঙ্গলের দিকে ভয় পেয়ে পালিয়ে যায়। কিন্তু বাকিদেরকে ড্যানি করে কি ডিনারের হাউসের ভেতরে নিয়ে আসে। আর তখন ফাতেমা করে কি দৌড়ে জঙ্গলের দিকে যেতে থাকে, যাতে ওই জঙ্গলে যে লোকজন গিয়েছে ওদেরকে ফিরিয়ে আনতে পারে বুঝিয়ে সুঝিয়ে, কারণ ওরা ধারণাও করতে পারছে না রাতের বেলা এখানে কেমন ভয়ঙ্কর মনস্টার আসে। আর অন্যদিকে আমরা দেখি ওয়েট কিন্তু সেই কুয়া থেকে বের হয়ে এসেছে। আর বাইরে বের হয়ে ওয়েট একটা মনে করো একবারে শুকনো লোককে দেখতে পায় যে কিনা সিকল দিয়ে বাঁধা ছিল। তো আমাদের মাথায় প্রশ্ন আসে, সিকল দিয়ে আটকানো লোকটা ওকে সাহায্য করলো কিভাবে? তবে এটা ওয়েটের মাথায় আসে না। তো যাই হোক, ওই লোকটা যেহেতু বলেছিল যে তোমাকে সাহায্য করার বদলে আমাকে একটা সাহায্য করবে, তো এখানে ওই লোকটা ওয়েটের কাছে সাহায্য চায়। তবে কি সাহায্য চায় এটা আমাদের এখন বলা হয় না। মানে বুঝতেই পারছো পুরো সিরিজটাই খালি সাসপেন্স আর সাসপেন্স। আর অন্যদিকে আমরা দেখি তরি তার ভেক্টর এখনো সেই মনে করো ওই মাটির নিচে টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং যেতে যেতে তারা মানুষের ব্যবহার্য কিছু পুরনো জিনিস দেখতে পায়। এবং এগুলো এত মাটির নিচে এখানে কিভাবে এসেছে এটা একমাত্র মনস্টাররাই জানে। হয়তো ওই মনস্টারই কোন এক সময় মানুষ ছিল। তো যাই হোক, এগুলো দেখে ওরা অনেক ভয় পেয়ে যায়। আর এরপর ভেক্টর একটা ভয়ানক পুতুল দেখতে পায়, আর ওটা দেখে আরো ভয় পায়। এবং ভেক্টর এত ভয় পেয়ে যায় যে তরিতা তখন ভেক্টরকে শান্ত করার চেষ্টা করে, কারণ ভেক্টর যদি এখানে ভয় পেয়ে যায় তাহলে তরিতার ওরা সাহস পাবে না এবং ওরা এখান থেকে বেরিয়ে হতে পারবে না, মারা পড়বে। তো তরিতা ভেক্টরকে সাহস দেয়, মানে একবারে বাচ্চা হিসাবে, নিজের ছেলে হিসাবে। আর এরপর তারা দুজনে আবারও চলতে শুরু করে। আর এখানে একটা কথা বলি, ভেক্টর বড় হলেও ওর মন মানসিকতা বাচ্চাদের মতো। তো যাই হোক, যেতে যেতে তারা আরো ভয়ানক রাক্ষস বা মনস্টারদের দেখতে পায়। কিছুক্ষণ পরেই তারা জেগে উঠবে। তো কিছুক্ষণ পরেই তারা একটা ভয়ানক অন্ধকার জায়গায় চলে আসে, যেখানে তারা পাথর দিয়ে একটা পাজল বানানো দেখতে পায়। আর তখনই তরিতার ভেক্টর দেখে সামনে একটা জায়গা থেকে একটা পাথরের গোলা আসে, এবং দেখতে দেখতে সেই পাথরের গোলা বা বলটি ওই পাথরের পাজলটিকে ফেলে দেয়। আর পাথরের পাজলটি পড়তে সকল রাক্ষসরা জেগে ওঠে, আর তারা তরিতা এবং ভেক্টরের দিকে আসতে থাকে। আর তখন তো তরিতা অনেক ভয় পেয়ে যায়। আর ওই মুহূর্তেই তারা ওই গর্তের মধ্যে পানি দেখতে পায়। আর পানি দেখে তারা বুঝতে পারে যে এই পানি নিশ্চিত বাইরে থেকে এসেছে। তো এই পানির পিছু করে তারা ওই গুহা থেকে বাইরে বেরিয়ে আসতে সমর্থ হয়। কিন্তু এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে এবং আগের রাস্তাও তো তরিতা চেয়ে না। কিন্তু ভেক্টর তখন তরিতাকে বলে, আমি জানি এখন আমাদের কোন দিকে যেতে হবে, কারণ আমি ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছি এবং এই জঙ্গল বা এই শহর আমার চেয়ে বেশি কেউ চেনে না। তো এরপর তরিতা ভেক্টরের সাথে যেতে থাকে। আর এরই সাথে সাথে প্রথম পর্ব শেষ হয়ে যায়। তো এবার চলো আমরা পরবর্তী পর্বে চলে যাই। তো যাই হোক, দ্বিতীয় পর্ব ঠিক সেখান থেকে শুরু হয় যেখান থেকে প্রথম পর্ব শেষ হয়েছিল। আমরা দেখি ওয়েডের সাথে একটা মনে করে একবারে শুকনো লোকে দেখা হয়েছে। আর আমরা জানতে পারি লোকটার নাম হচ্ছে মার্টিন। তো বাইরে এসে ওয়েট করে কি সবার আগে নিজের বন্দুক বের করে, কারণ জায়গাটা একেবারে অচেনা, অন্যরকম লাগছে, মনস্টারে ভর্তি হতে পারে। আর হতে পারে এই মার্টিনও একটা মনস্টার। কিন্তু মার্টিনের কথা শুনে ওয়েডের সন্দেহ কেটে যায় যে হয়তো মানুষ। তো যাই হোক, এরপর ওয়েড জিজ্ঞাসা করে এই জায়গাটা কোথায়, আমি কোথায় এসেছি, কিভাবে আসলাম। তো মার্টিন তখন ওয়েডকে বলে, তুমি ওই জাদুর গাছের কারণে টেলিপোর্ট হয়ে এখানে এসেছো, আর এখানে আমি অনেক বছর ধরে আটকা রয়েছি। তো এরপর ওয়েট করে কি মার্টিনের হাতের বাঁধন খুলতে থাকে। কিন্তু মার্টিন এখানে ওয়েডের কাছে যে অনুরোধটা করেছিল বা যে হেল্পটা চেয়েছিল সেটা হচ্ছে, তুমি প্লিজ আমাকে মেরে ফেলো এবং এখান থেকে চলে যাও, কারণ এখানে কেউ কারোর উপর দয়া দেখায় না। আর আমি এখানে অনেক কষ্ট করেছি, আর এখান থেকে মারা গেলে আমার আরো ভালো, আমি কষ্টের জীবন থেকে মুক্তি পাবো। কিন্তু
ওয়েড ওর কথা শুনতে চায় না, কারণ ও সিদ্ধান্ত নিয়েছে মার্টিন যেহেতু ওকে বাঁচিয়েছে ও মার্টিনকে বাঁচাবে। কিন্তু এই মার্টিন কি ভালো মানুষ না শয়তান না মনস্টার এটা কিন্তু ওয়েড জানে না। আর অন্যদিকে ডোনা বন্দুক হাতে নিয়ে বাস ড্রাইভার অ্যাঞ্জেলা সহ বাসের বাকি সবাইকে সাবধান করে। আর তারপর ডোনা এরপর সবাইকে ভদ্রমতো শান্ত হতে বলে এবং শুরু থেকে শেষ পর্যন্ত সকল কাহিনী বলে যে কিভাবে রাস্তায় পড়ে থাকা একটা গাছের রাস্তা আটকে যায়। আর তারপর সবাই যখন ইউটার্নে সবাই ঘুরে বা অন্য রাস্তায় ঢোকে তখনই এখানে এসে সবাই ফেসে যায়। আর তখন আমরা দেখি ক্রিস্টিয়ার মেরিয়েল কথা বলার জন্য অনেকটা ঘরে যায়, মানে পিয়ারকা মামলায় রাজা ভাইয়া। তবে যেহেতু তাদের একে অপরের সাথে অনেকদিন দেখা হয়নি, যে কারণে তাদের মনের মধ্যে অনেক কথা জমে রয়েছে এবং তারা তাদের ইমোশন থামাতেই পারছে না। এবং আমি খুবই দুঃখিত যে এই সিনেমাটা আমার এক্সপ্লেন করতে হচ্ছে এবং আমি পুরো অ্যান্টি এলজিবিকিউটি নাকি কি কয় সেটা, কেন আমি অ্যান্টি এলজিবিকিউটি এটা আমি একবারে মুভির লাস্টে এক্সপ্লেন করবো। তো যাই হোক, এখানে ওদের দেখা হওয়ার পরে সবচেয়ে বেশি কষ্টে আছে আমাদের ড্যানি ভাইয়া, যে কিনা ক্রিস্টিকে ভালোবাসতো, মানে ডাক্তার নিকে। আর এইদিকে জুলি তো জানালা দিয়ে বারবার তাদের ভেঙে যাওয়া বাড়ির দিকে তাকাচ্ছিল, কারণ ওর বাবা সেখানে আটকা রয়েছে, ও তো জানে ওর মাও সেখানে আটকা রয়েছে। খুব ভয়ানক একটা রাত ওর পরিবারের জন্য। আর তখন ড্যানি গিয়ে যায় জুলির কাছে এবং ওকে বোঝানোর চেষ্টা করে এবং বলে চিন্তা করো না, আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাবে। ওইদিকে আমরা দেখি ফাতেমা তখন দৌড়ে ডিনার হাউসের কাছে চলে এসেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যারা বাস থেকে নেমে জঙ্গলের দিকে দৌড় দিয়েছিল কাউকেই খুঁজে পাওয়া যায়নি। আসলে ওই লোকগুলো অনেক ভয় পেয়েছে ডোনার কারণে, কিন্তু তারা যায় না কিছুক্ষণের মধ্যে এখানে মনস্টার আসবে যেগুলো আরো ভয়ঙ্কর এবং ওদের হাত থেকে বাঁচতেই পারবে না। আর এই দিকে তখন অ্যালিস দেখতে পায় মনস্টার আসা শুরু হয়ে গিয়েছে, আর এই কারণে সে ফাতেমাকে জোর করেই টেনে ডিনার হাউসের ভেতরে নিয়ে যায়। আর তখন ফাতেমা একেবারে রাগে ফেটে পড়ে, মনস্টারদের উপর রেগে যায়, ওদেরকে মারবে, দরজা খুলে গিয়ে মারবে, বাট অ্যালিস তখন থামায়। আর এখানে উল্লেখ্য মনস্টাররা তো এটাই চায় যে ফাতেমা রেগে খালি দরজা একবার খুলুক। আর এইদিকে আমরা দেখি জিমের বাড়িতে ধ্বংসস্তূপের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছিল হচ্ছে ব্রিক নামের একটা লোক, কারণ সে শ্বাস নিতে পারছিল না। ব্রিকের পেটের উপর জিনিসপত্র পড়ার কারণে তার মুখ থেকে রক্ত বের হতে থাকে। আর তখন টম করে কি ব্রিককে সাহায্য করার চেষ্টা করে, যদিও ও আটকে রয়েছে, কিন্তু ও ওই পর্যন্ত যেতেই পারে না। তো যাক, সবাই যখন টেনশনে যার যার মতো বিপদে, তখন ওই ডিনার হাউসের মধ্যে আরেকটা বিপদ চলে আসে। আর র্যান্ডেল নামের ওই দুষ্ট ছেলেটা করে কি সবার কাছ থেকে ধোকা দিয়ে ড্যানির কাছ থেকে বন্দুকটা নিয়ে নেয় এবং ড্যানিকে গান পয়েন্ট করে। এবং র্যান্ডেলের কাছে মনে হচ্ছিল এখানকার লোকগুলো যা করছে সব মজা আর কি, কোনো প্রাঙ্ক করছে বা জোর করে ওদেরকে এখানে থাকতে বাধ্য করছে। তো যাই হোক, ড্যানিকে বিপদে পড়তে দেখে ডোনা তো চিন্তিত হয়ে পড়ে। কিন্তু যখন র্যান্ডেল দরজা খোলার কথা বলে তখনই ডোনা করে কি র্যান্ডেলের উপর বন্দুক তাক করে, কারণ ডোনা জানে ড্যানির জীবন অনেক মূল্যবান। কিন্তু র্যান্ডেল যদি দরজা খুলে দেয় এখানকার সবাই মারা পড়বে, কেউ ওই মনস্টারের হাত থেকে বাঁচতে পারবে না, কারণ ওদের উপর পিস্তল কাজ করে না। তো যাই হোক, এই কারণে ডোনা র্যান্ডেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। আর এই সুযোগে ড্যানি করেকে র্যান্ডেলের হাত থেকে বন্দুকটা কেড়ে নেয়। আর তারপর ডোনা করেকে র্যান্ডেলকে বন্দুকের পেছন দিয়ে আঘাত করে নিচে ফেলে দেয়। তো এই যাত্রায় তারা এই বিপদ থেকে মানে পাগল থামাতে পারে। আর অন্যদিকে ওয়েড মার্টিনকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু ওয়েড জানে না এই মার্টিন কেমন লোক। আর তখন ওয়েড নিজের সামনে একটা খেলা দেখতে পায় যেটার ভেতর থেকে গান বাজছিল। তো এরপর মার্টিন ওয়েডকে আবারও বলে এই গান বন্ধ হওয়ার আগে তুমি এখান থেকে পালিয়ে যাও, কারণ এই রাক্ষসগুলো এখানে আসতে চলেছে। কিন্তু এই মার্টিনের প্রতি ওয়েডের একটা আকর্ষণ কাজ করছিল, তো এই কারণে ওয়েড রাজি হয় না এবং দেখতে দেখতেই গান বন্ধ হয়ে যায় এবং ওয়েডের খারাপ সময় হয়তো এখন থেকে স্টার্ট হবে। তো এরপর ও করে কি মার্টিনের হাতের বাঁধন খুলতে যায় এবং তখন ওয়েড দেখতে পায় মার্টিনের শরীর থেকে এক ধরনের পোকা দৌড়াচ্ছে শরীরের ভেতর দিয়ে। আর এরপর সে মার্টিনকে ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু তখনই মার্টিন করে কি ওয়েডের হাতে খামচি দিয়ে দেয়, রক্ত বের করে দেয়, মানে মাংস খুলেই ফেলবে। বাট তখন ওয়েড কোনো রকমে নিজেকে বাঁচিয়ে নেয় এবং সেখান থেকে পালিয়ে আসে এবং বুঝতে পারে যে এই শালা মার্টিন ভালো মানুষ না বা ও মনস্টার কিছু হইতে পারে। তো যাই হোক, সেখান থেকে বের হওয়ার পরে ওয়েড দেখে যে এখানে তো কোনো বিল্ডিংই নেই, কোনো মার্টিনও নেই, কোনো কুয়াও নেই, কিচ্ছু নেই। তো ওয়েড বুঝতেই পারে না ঘটনাটা কি ঘটলো। সত্যি বলতে এখানে যেসব ঘটনা ঘটে এটা কেউ বুঝতে পারবে না, কারণ এই শহরে অনেক রহস্য লুকিয়ে রয়েছে আর এত সব রহস্য বুঝতে পারা এত সহজ ব্যাপার নয়। তো যাই হোক, এই মার্টিনও হয়তো এই রহস্যের মধ্যে একটি। তো যাই হোক, এরপর ওয়েড ভাবে যে মার্টিনের শরীরে যে পোকা চলছিল হতে পারে এক জায়গায় অনেকদিন ধরে বন্দী রয়েছে, এই কারণে হয়তো পোকা চলছে, আর না হলে মার্টিনও হয়তো কোনো এক ধরনের মনস্টার। আর এরপরের দৃশ্যে আমরা একটা কাপলকে দেখতে পাই যারা এই বাসে এসেছিল, আর তাদের কাছে মনে হচ্ছিল এই শহরের লোকেরা হয়তো তাদের সাথে মজা করছে, প্র্যাঙ্ক করছে, হয়তো গোপন ক্যামেরা রয়েছে, ইউটিউবে ভিডিও বানাচ্ছে, টাকা ইনকাম করছে ওদের দিয়ে। তো এই কারণে তারা একটা খালি ঘরে এসে লুকিয়ে পড়ে। আর তখনই তাদের বাইরে থেকে কেউ ডাকে আর তারা চিন্তা করতে থাকে দরজা খুলবে কি খুলবে না। বাট তখনই বাইরে থাকা লোকটি বলে, আমরা তোমাদের সাহায্য করতে এসেছি, দয়া করে দরজাটা খোলো। তো এরপর তারা দুজনে দরজা খুলে দেয়। তো বুঝতেই পারছো এরপর কি হবে, ওরা তো জিন্দা ভোগামা হয়ে যাবে। আর এই দিকে ওই মনস্টার গুলো কিন্তু ডিনার হাউসের পাশে খুব ভদ্রমতো চলাফেরা করছিল। আর এখন সবচেয়ে বিপদে কারা রয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো, যারা জঙ্গলে পালিয়েছিল। আবার এর মধ্যে একটা বৃদ্ধ আর তার স্ত্রী ডোনার ভয়ে বাস থেকে বেরিয়ে হয়নি, কিন্তু দুর্ভাগ্যবশত একটা মনস্টার বাসে ঢুকে পড়ে এবং ওই বুড়ো কাপলকে সাফারি কিরকিরা করে দেয়, মানে অনেক খারাপ ভয়ে মেরে ফেলে। তো যাই হোক, এরপর মার্টিনের হাত থেকে বেঁচে ওয়েট করে কি জঙ্গলের দিকে পালাতে শুরু করে, কিন্তু ওই মনস্টার গুলো জঙ্গলের চারপাশে ছড়িয়ে রয়েছে। তখন ওয়েট করে কি ওর যে মশালটা নিভিয়ে ফেলে। আর তারপর ওয়েট কোনো রকমের ভেক্টর আর তরিতের কাছে চলে আসে, আর তরিত তখন দ্রুত ওয়েটকে ভেতরে নিয়ে নেয়, কিন্তু তাদের সামনে তখন আরো একটা লোক চলে আসে আর সে সাহায্যের জন্য চিৎকার করে। তো
ওয়েট তরিতার ভিক্টর তখন ওই লোকটাকে দেখে ভয় পেয়ে যায়, কারণ সে মনস্টার হতে পারে। তবে ওয়েট যখন বুঝতে পারে যে হয়তো মানুষ হতে পারে, তখন ওকে ভেতরে নিয়ে নেয় এবং দ্রুত দরজা লাগিয়ে দেয়। আর এই লোকটাকে নিশ্চয়ই চিনতে পারছো, এটা হচ্ছে সেই অসুস্থ অ্যাডজেন যে ভয়ের কারণে ডিনার হাউস থেকে পালিয়ে গিয়েছিল। তো যাই হোক, এরপর ওয়েট তরিতার ভেক্টর ওরা তো অ্যাডজেনকে চিনে না, ও তো নতুন এসেছে বাসে। তো ওয়েট করে কি অ্যাডজেনের দিকে বন্দুক তাক করে রাখে, কিন্তু অ্যাডজেন তখন বন্দুক নিচে নামাতে বলে ওয়েটকে এবং বাসের পুরো ঘটনা খুলে বলতে শুরু করে। আর অন্যদিকে জিমের বাড়ির যে ধ্বংসস্তূপ তার নিচে ডেবে থাকার কারণে ব্রিকের মুখ থেকে অনেক রক্ত বের হচ্ছিল, কিন্তু তারা তিনজন যায় না যে মৃত্যু তাদের সামনে। আর তখনই একটা মনস্টার ব্রিকের চিৎকার শুনে সেখানে চলে আসে এবং ওদের তিনজনকে দেখে ফেলে। সবার আগে সে ব্রিককে মারে, তারপর টমের উপর আক্রমণ করে, কিন্তু জিম যেহেতু অনেক নিচে আটকা পড়েছিল ওই পর্যন্ত মনস্টার যেতে পারে না। আর এইদিকে আমরা দেখি ডিনার হাউসের ভেতরে ওরা ওই চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছিল, মানে টম আর ব্রিককে মনস্টাররা মারছিল, সেই চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছিল। তো জুলি তখন বুঝতে পারে ওর বাবার পর্যন্ত মনস্টার পৌঁছে গিয়েছে এবং তখন ও পাগল হয়ে দৌড়ে বাড়ি আসতে চায়, কিন্তু ডোনা ওকে থামায়, কারণ জুলি যদি ভাবুক হয়ে দরজা খুলে তাহলে এখন সবাই মারা পড়বে, যে কারণে জুলি চাইলেও সে রাতে বাবার সাথে দেখা করতে পারে না। আর অন্যদিকে ওয়েট আর তরিতার পাশে থাকা ভেক্টর কিছু আঁকতে শুরু করে, আর সে সেই ভয়ানক পুতুলটার ছবি আঁকতে শুরু করে যেটা ভেক্টর ওই টানেলের মধ্যে দেখেছিল। অ্যাকচুয়ালি ভেক্টর যখনই এখানে নতুন কোন একটা কিছু দেখে সেটার ছবি আঁকতে শুরু করে বা ছবি এঁকে রেখে দেয়। তবে ওয়েটের কাছে এই জিনিসটা অদ্ভুত লাগে, তবে সে অতটা গুরুত্ব দেয় না। আর এইদিকে যখন সকালে আমরা দেখি জুলি সহ বাকিরা দৌড়ে জুলিদের বাড়ির কাছে যায় এবং তারা দেখে যে টম আর ব্রিক মারা গিয়েছে, কিন্তু খুশির ব্যাপার হলো জিম এখনো বেঁচে রয়েছে, কারণ বুঝতে হবে জিম অন্যতম মেইন ক্যারেক্টার এই সিরিজের, পরিচালকের দয় বেঁচে গিয়েছে। তো যাই হোক, জুলি যখন ওর বাবা জিমকে দেখে বেঁচে রয়েছে অনেক খুশি হয়, আর তারপর সবাই ধ্বংসস্তূপ সরাতে থাকে। আর তখনই অ্যাঞ্জেলা করে কি বাস দেখার জন্য বাসের ভেতরে যায়, আর সে ওই কাটা ছেঁড়া বৃদ্ধাদের লাশ দেখতে পায় এবং ওর অবস্থা খারাপ হয়ে যায় এবং বিশ্বাস করে নেয় খিসমে ডালমে কুছ কালা হয়। আর এইদিকে আমরা ওয়েড, ভেক্টর আর তরিতাকে দেখি এবং সেখানে সকাল হতে তারা জায়গাটিকে বন্ধ করে সেখান থেকে চলে যেতে থাকে। আর যেতে যেতে ওয়েড তার হাতে কিছু চলার অনুভব করে, আর সে যখন হাত দেখে পুরো ভয় পেয়ে যায়, অবস্থা খারাপ হয়ে যায়, কারণ ওয়েডের হাতেও মার্টিনের মতো সেই পোকাগুলো নড়ছিল। আর এটা হতে পারে কারণ মার্টিন ওকে আঘাত করেছিল বা খামচে দিয়েছিল, হয়তো সেটা থেকে ইনফেকশন হয়ে ওয়েডও ইনফেক্টেড হয়ে গিয়েছে। তবে এখানে ওয়েডের কার্যকলাপ দেখে ভেক্টর ওয়েডকে সন্দেহ করা শুরু করে এবং ওকে জিজ্ঞাসা করে, বাট ওয়েড ভেক্টরকে কিছু না বলে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। তার মানে ওয়েডও কি ইনফেক্টেড হয়ে গেল, ওকেও মনস্টার হয়ে যাবে? তো এইরকম একটা সাসপেন্সের সাথে ফ্রম সিরিজের দ্বিতীয় এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি জানি তোমরা সবাই সিরিজটা দেখেছো, কেউ আর দেখার বাকি নেই, কারণ সিরিজটার সাথে তোমাদের পরিচয় করে দেওয়া হয়েছে আজ থেকে প্রায় 13 দিন পূর্বে। তো এতদিনে সবাই হয়তো দেখা শেষ করে ফেলেছো, তবে তারপরেও আমি এতটুকু আবদার তো করতেই পারি যে যতই দেখো আমার কাছ থেকে একবার করে দেখতে হবে, তা না হলে চ্যানেলটা তো ডাউন হয়ে যাবে, তাই না? আমার তো বাধ্যতামূলক অবসরে যেতে হবে। আর একটা আমি কথা বলেছিলাম, কেন আমি LGBTQ নাকি ঘোড়ার ডিম, ওইটা আমি সাপোর্ট করি না। বিকজ তুমি জাস্ট চিন্তা করো, তুমি বাবা মা, তুমি তোমার ছেলে কিনে স্বপ্ন দেখছো ও চাকরি করবে, পড়ালেখা করবে, বাড়িতে একটা বউ আসবে, নাতি নাতনির চেহারা দেখবে, কিংবা তোমার একটা মেয়ে আছে ওকে দিয়ে স্বপ্ন দেখো ও পড়ালেখা করবে, বিয়ে হবে, নাতি নাতনির মুখ দেখবে। তো আমি যেটা মনে করি, যারা আসলে LGBTQ ওরা আসলে খুবই স্বার্থপর, ওরা শুধুমাত্র নিজের চিন্তা করে, ওরা কিন্তু পারিপার্শ্বিক আত্মীয় স্বজনের যে একটা আকাঙ্ক্ষা রয়েছে, বাবা মায়ের যে একটা আকাঙ্ক্ষা রয়েছে ওখানে, এই ব্যাপারে কোনো তোয়াক্কাই করে না। ওরা খালি কি ওদের ছিদ্র চিন্তা করে, সিরিয়াসলি। এবং এখানে আরেকটা বিষয় লক্ষ্য, কোনো LGBTQ যদি অধিকার চায়, আমি এখানে বলবো ওর অধিকার না, ওর দরকার হচ্ছে মানসিক চিকিৎসা। কারণ একটা ছেলে বা একটা মেয়ে হয়ে বাঁচার যে একটা মজা, সেই মজাটা ওরা নিতে পারে না, না মেয়ে হয়ে বাঁচতে পারছে না ছেলে হয়ে, ওরা একটা ঘোরের মধ্যে রয়েছে। এবং এই ঘোরটা যখন শেষ হয়ে যাবে, ফর এক্সাম্পল একটা ছেলে এখন মেয়ে হয়ে রয়েছে, ইয়াং বয়সে দেখতে অনেক সুন্দর লাগছে, আজ থেকে বয়স যখন 40 হবে 45 হবে, দেখলে কেমন মনে হবে? তখন ওর মেয়ে সাজলে মানাবে, কিন্তু ওর জীবনটা কিন্তু ফ্যাটাল। সেম ওই রকম একটা মেয়ের ক্ষেত্রে, তোর যদি বাচ্চা না হয়, তোর যদি সংসারের মজা না বুঝলি, মা ডাক না শুনলি, তাহলে তোর ওই জীবনের লাভ হলো কি? এবং একজন বাবা হিসেবে আমিও কল্পনা করি যে আমার সন্তান বড় হবে, কিন্তু এখন যে সমস্যাটা শুরু হয়েছে ভাই, এই যে সিরিজটার মধ্যে দেখো লেসবিয়ান প্রমোট করলো। আমরা যখন ছোট ছিলাম ভাই, আমরা বন্ধুরা এমন ভাবে চলাফেরা করতাম, ওই দৃশ্য মনে পড়লে এখন মনে হয় আমরাই কি গেছিলাম নাকি, সিরিয়াসলি। এবং এরপরে এই মিডিয়া জিনিসটা এই সমকামীদের প্রমোট করে এমন একটা অবস্থায় নিয়েছে, যার জন্য এই জিনিসটা আস্তে আস্তে নর্মালাইজ হচ্ছে এবং মোর আরো পার্সন তারা সমকামিতার দিকে অভিধাবিত হচ্ছে। এবং আস্তে আস্তে এমন একটা সময় আসবে যখন ছেলে ছেলে বন্ধু যদি একসাথে চলাফেরা করে, ওদেরকে গিয়ে বলবে মানুষ, সন্দেহ করা শুরু করবে। একসাথে তো এক বিছানায় থাকা কল্পনাই করা যাবে না। তো এইরকম একটা বিপজ্জনক সময় অপেক্ষা করছে। তবে এইখানে আরেকটা আমি কথা বলি, যে পয়েন্টটা আজ পর্যন্ত কেউ বলে না, সেটা হচ্ছে আমরা ফেসবুক, ইউটিউবে বা রাস্তাঘাটে যে সমকামীদের দেখি, যে ছেলেদের মেয়েলি স্বভাব বা যে মেয়েদের ছেলের মতো স্বভাব, তাদের চেয়ে বেশি ভয়ঙ্কর কারা জানো? যারা হচ্ছে উভয়কামী, যারা সমাজের বড় বড় জায়গায় গোপন ভাবে রয়েছে, ধরো বড় বড় অফিসার বা বড় বড় মনে করো ব্যবসায়ী, সমাজ জানে তারা ছাপোষা ভালো মানুষ, কিন্তু তারা যদি সমকামী হয়, সমাজের চোখে তারা তো ভালো মানুষ, কিন্তু তারা কিন্তু আরো বেশি বোধজনক তোমার আমার মতো সাধারণ পাবলিকের জন্য। দেখা গেল তোমার অনেক বড় বস, সেই একজন সমকামী, কিন্তু দুনিয়ার কেউ যায় না, কিন্তু তোমার কাছে একরকম ডিমান্ড করে বসলো, তুমি বেড়ে গেলে একটা ফাপুরে। যেমন অনেকদিন আগে একটা ঘটনা ঘটেছিল, একটা পুলিশ অফিসার নাকি কয়েকজন অপরাধীর সাথে এরকম করেছিল। তো এইরকম সমকামীরা বা উভয়কামীরা যখন সমাজের বড় বড় জায়গায় যাবে, চিন্তা করে একবার মন্ত্রী হলো বা আরো বড় বড় জায়গায় গেল, তখন তো আরো ভয়ানক হয়ে
ধর্ষণের যে ব্যাপারটা, তো এই জিনিসটা এখন থেকেই সতর্ক হওয়া উচিত এবং এই ব্যাপারে সঠিক একটা আইন প্রণয়ন এখনই করা উচিত, কারণ ব্যাপারটা সিরিয়াসনেসের দিকে যাচ্ছে। এবং তোমাকে আরেকটা কথা বলি, তুমি যদি আমেরিকার কথা বলো, আমেরিকার সব বিষয়ে স্ট্যান্ডার্ড না। আমেরিকার হয়তো টাকা আছে, আমেরিকা অনেক বিষয়ে স্ট্যান্ডার্ড, কিন্তু সব দেশ পারফেক্ট না। আমাদের নিজস্ব একটা কালচার রয়েছে। আমেরিকার টাকা আছে, আমেরিকা উন্নত, তার মানে এই না যে আমেরিকার সব বিষয়ে আমাদের ফলো করতে হবে। আমাদের মুসলিম হিসাবে বা আমাদের দেশ হিসেবে আমাদেরও কিছু কালচার আছে যেটা আমেরিকার যে বেটার, আমেরিকার যে সবই বেটার তা না, ইউরোপের যে সবই বেটার তা না, আমাদের অনেক কিছু বেটার রয়েছে। যেমন আমাদের যে সামাজিক বন্ধনটা, এটাই তো আমেরিকা ইংল্যান্ডে নাই। এবং আরেকটা জিনিস ব্যাপার যে ইন্ডিয়ার ব্যাপারটা দেখো, হিন্দুদের মধ্যে কিন্তু ব্যাপক পর্দার বিধান ছিল, কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, ওরা পশ্চিমার দিকে চলে যাচ্ছে, পশ্চিমার যে কালচারটা ওরা গ্রহণ করছে। কিন্তু ইন্ডিয়ান কালচার কিন্তু অসাধারণ, তুমি পূর্বের সিনেমাগুলোই দেখলে বুঝবে যে কত অসাধারণ ছিল ওদের কালচার। এবং এখনো কিন্তু ইন্ডিয়ান ড্রেস, পাকিস্তানি ড্রেস, এগুলোর কিন্তু আলাদা একটা মনে করো যে দাম রয়েছে। কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, আমরা পশ্চিমা সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়ে নিজস্ব সংস্কৃতি হারিয়ে ফেলছি। বিষয়টা খুবই কিন্তু দুঃখজনক। তো যাই হোক, আমার কথার সাথে তোমার একমত নাও হতে পারে, তোমার দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে, তবে তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করব না, আমি ওইটা ব্লকি না। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।